হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা সম্ভবত এক সপ্তাহ পর মোস্ট প্রবাবলি ক্লাস করতেছি ফিজিক্সের ভৌত আলোক বিজ্ঞানের। আমরা একটা ক্লাস করেছিলাম এর আগে এবং আজকে হচ্ছে 2 নাম্বার ক্লাস। তো ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান, এবং এটা ছিল আপনাদের সাথে ভাইয়ার ফিজিক্স সেকেন্ড পেপারের। বুঝিনি যে ভিডিও 2টা ব্যাকগ্রাউন্ডে দেওয়া। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল অপটিক্স বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ভাই কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই ভাই, অবশ্যই। তো আমাদের এই ক্লাসটা, আজকের ক্লাসটাতে আমরা কি করব, আগের ক্লাসে আমরা কি করে আসছিলাম, এবং আজকে পুরো ক্লাসটা সামারি কি সেটা ভাইয়া একটু শুরুতেই 2-3 মিনিটে বলে নিব। তারপর আমরা একেবারে মেইন জায়গায় চলে যাব। অনেকগুলো অ্যানিমেশন দেখব, অনেকগুলো নতুন জিনিস শিখব। সো এই যে আজকের এই চ্যাপ্টারটা বা আজকের এই ক্লাসটা আমরা লাস্ট ক্লাসও যখন করে আসছিলাম, তাড়িৎ চৌম্বক তরঙ্গ, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অনেক ধরনের প্রপার্টি নিয়ে কাজ করছি, যেগুলো সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই টুকটাক শুনে আসতাম। এই চ্যাপ্টারে এটা একদম ডিটেলসে পড়ানো হয় বা ডিটেলসে আমরা আলোচনা করি। তাড়িৎ চুম্বক তরঙ্গ, এটার সাথে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কিভাবে জড়িত, আলোর বেগটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এগুলো কিভাবে আসে, এগুলো আমরা লাস্ট ক্লাসে করছি। তো গতদিন পর্যন্ত আমরা কি কি করে আসছি সেটা আমরা আজকে একটু দেখবো। তারপর হচ্ছে আমরা আজকে কি কি করার টার্গেট সেটা দেখবো, তারপর আমরা মেইন পড়াতে ঢুকে যাব। ঠিক আছে? আমাকে একজন বলছে সাউন্ড কম। আমাকে একটু সবাই কমেন্ট করে জানান আপনারা সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এভরিথিং ওকে আছে কিনা, একটু কষ্ট করে জানাবেন। তো আজকে আমরা যা যা শিখবো তার আগে আমি একটু বলে নিই যে আমরা সোফার কি কি শিখে আসছি। ফিরে দেখা, সব ঠিক আছে, অল ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, আপনারা যদি অল ক্লিয়ার থাকেন, ভাইয়া অল ক্লিয়ার। তো আমি একটু আগে খুব অসাধ্য একটা কাজ সাধন করে আসছি। 3 মিনিট 35 সেকেন্ডে আমি হচ্ছে আমার নাস্তা কমপ্লিট করে আসছি। একটা চিকেন ফ্রাই, সাথে আরো কিছু। তো আমার যখন নাস্তা এসে পৌঁছায় তখন বাজে ঘড়িতে অলমোস্ট 6টা 57 বা 58 এরকম। তো আমি চিন্তা করলাম যে আমি না খাই ঢুকি, তো পোলাপানগুলো তো ভালো পড়াইতে পারবো না। তো ওদেরকে আবার যদি ভালো না পড়াই তাহলে তো আমার দায়িত্ব অবহেলা। তো না, আমাকে আসলে ভালোভাবে পড়ানোর জন্য ভালোভাবে মাথাকে এনার্জাইজ করে নিতে হবে, চার্জ করে নিতে হবে। এমনকি আমি এটা বলছি কিনা জানি না, আমি ইন্টারে যখন ছিলাম আপনাদের মতো, তখন পরীক্ষার হলে ঢোকার আগে মিষ্টি খায় ঢুকতাম, সবাই আমার দেখে হাসতো। একদম পরীক্ষার হলের গেটে দাঁড়ায়, লাইক জাস্ট রুমে ঢুকবো তার আগে ব্যাগে করে ছোট্ট একটা বক্সে 2টা ছোট ছোট মিষ্টি নিয়ে যেতাম। মিষ্টি খায় তারপর হচ্ছে পরীক্ষাতে ঢুকতাম। কারণ কি, কারণ মিষ্টি হচ্ছে যে সুক্রোজ টাইপের জিনিস। তো মাথা তো আসলে সুক্রোজ টাইপের জিনিসগুলো হচ্ছে মেইনলি হচ্ছে অ্যাবজর্ভ করে, বা নিউরনের খাবার বলতে গেলে সেগুলো। তো ওগুলো খেয়ে মাথাকে একদম এনার্জাইজড করে তারপর হচ্ছে ঢুকতাম। এই যে সন্ধ্যার দিকে আপনারা যখন ক্লাস করতে বসেন, পড়তে বসেন, সারাদিন অনেকেই কলেজে ছিলেন, অনেক পরিমাণ ধকল গেছে, তারপর হচ্ছে হয়তো বাসায় এসে কেউ ঘুমানোর সুযোগ পাইছেন, কেউ পান নাই। তারপর হচ্ছে বিকালে বা দুপুরে হয়তো আপনাদের অনেক ঝামেলা ছিল, কারো পড়া ছিল, কারো হচ্ছে যে কোচিং ছিল, কারো কলেজে ল্যাব ছিল, বিভিন্ন ধকল টকল পের হয়ে এসে যখন আপনি সন্ধ্যায় পড়তে বসেন, তখন হালকা কিছু খেয়ে নিয়ে পড়তে বসা বেটার। এটা আপনার মস্তিষ্ককে মানে কি বলবো, একটু বুস্ট করে বা হচ্ছে একটু এনার্জাইজড করে। একটু এনার্জি নিয়ে পড়তে বসলে শরীর মন ভালো থাকে, পড়া ভালো আগায়। ফিরে দেখা, আমরা এর আগ পর্যন্ত যে জিনিসপাতিগুলো দেখে আসছিলাম সেটা হচ্ছে যে আলোর 4টি তত্ত্ব। তারপর আমরা দেখছিলাম হচ্ছে আলোর 6টি ঘটনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা 6টা ঘটনা দেখছিলাম। তত্ত্ব ছিল 4টা: কণা, তরঙ্গ, তাড়িৎচুম্বক তত্ত্ব, আর এটা ছিল কোয়ান্টাম তত্ত্ব। 6টা ঘটনা ছিল প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন এবং পরতড়িৎ ক্রিয়া। আমরা তারপর দেখছিলাম হচ্ছে ইথার জিনিসটা কি। ইথার সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলছিলাম। আমরা কথাবার্তা বলছিলাম তাড়িৎ চৌম্বক তরঙ্গ নিয়ে। তারপর আমাদের যেটা ছিল সেটা হচ্ছে E/B, সেটাই যে আলোর বেগ, সেটা আমরা দেখছিলাম, বা আমরা এভাবে বলতে পারি C = E/B, বা কেউ চাইলে এভাবে বলতে পারেন E0/B0। আমরা আলোর বেগের বা তাড়িৎ চুম্বক তরঙ্গের আরেকটা সূত্র দেখছিলাম, সেটা হচ্ছে 1/√με। যদি শূন্য মাধ্যম না হয় তখন আসলে কিভাবে লেখা যায়? √μr ইন্টু মিউ। আর এখানে হচ্ছে
এপসাইলন কে ইন্টু এপসাইলন নট। আমরা এই ব্যাপারগুলো বলে আসছিলাম যে ভাইয়া মিউ হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তো মিউ আর কি, কোনো একটা মাধ্যমের মিউ শূন্য স্থানের মিউ এর তুলনায় কত গুণ। মিউ ছিল চৌম্বক প্রবেশ্যতা, শূন্য স্থানের তুলনায় কোনো একটা মাধ্যমের চুম্বক প্রবেশ্যতা কত গুণ, এটাকে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বলা হইতো। আর কে কি ছিল, কে ছিল আপেক্ষিক ভেদন যোগ্যতা, এটা ছিল কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা শূন্য স্থানের কত গুণ, সেটা ছিল আপেক্ষিক ভেদন যোগ্যতা। তো আমাদের যদি শূন্য স্থান না হয়ে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে মিউ নট, আমরা যদি একটু মিউ নট আর এপসাইলন নট লিখতে চাই, তাহলে এটার সাথে হচ্ছে মিউ আর এবং কে এগুলাকে গুণ দিতে হয়। তো আমরা তখন এটাকে বলি যে 3 × 10⁸ ডিভাইডেড বাই হচ্ছে √ওভার মিউ আর ইন্টু কে। এইভাবে ব্যাপারটাকে আমরা গতদিন প্রকাশ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত গতদিন পর্যন্ত দেখে আসছিলাম। আরো ছোট ছোট দুইটা জিনিস দেখছিলাম আমরা। সেটা কি, সেটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রে একটা ইকুয়েশন দেখছিলাম, ইজ ইকুয়ালস টু ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, এটা একটা ফর্মুলা ছিল। এবং চৌম্বক ক্ষেত্রেও সিমিলার একটা ফর্মুলা ছিল, বি নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এবং আমরা যদি মনে করে থাকি চিত্রটা কিরকম ছিল, চিত্রটা ছিল হচ্ছে এই রকম। আমাদের তড়িৎ ক্ষেত্র যদি এই বরাবর কাঁপে, এটা যদি আমার তড়িৎ ক্ষেত্র হয়ে থাকে, চৌম্বক ক্ষেত্রটা কাঁপতে হচ্ছে তার সাথে লম্ব বরাবর, এটা থাকতে হচ্ছে চুম্বক ক্ষেত্র। আর উভয়ের সাথে লম্বভাবে হচ্ছে এই দিকে হচ্ছে আলোটা বের হয়ে যেত। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল সিস্টেমটা, যেটা আমরা গতদিন দেখে আসছি। তাহলে পুরো জিনিসটা একটু একবার দ্রুত রিভিউ করে নিই। আমরা আলোর 4টা তত্ত্ব দেখছিলাম, 6টা ঘটনা দেখছিলাম, বলছিলাম এই 6টা ঘটনাকে ব্যাখ্যা করতে যে একের পর এক তত্ত্বগুলো আসছিল। সো 3 নাম্বার তত্ত্ব যেটা, সেটা ছিল তাড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব। এবং ওইটা নিয়ে আমরা গতদিন মেইনলি এক্সপ্লেন করছিলাম বা বিশ্লেষণ করছিলাম। ওইখানে তাড়িৎ চুম্বক তরঙ্গ কি, এটার সাথে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র কিভাবে রিলেটেড, একটা চার্জ বা একটা চার্জিত পার্টিকেল সেটা যখন এরকম কাঁপতে থাকে, ওইখান থেকে কিভাবে হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ তৈরি হয়। তারপর ইথার কি ছিল সেটা আমরা দেখছি। তাড়িৎ চুম্বক তরঙ্গ তথা আলোর বেগ কি রকম হয় সেটা আমরা বের করছি। আলোর বেগ বের করার ক্ষেত্রে এই একটা ফর্মুলা ছিল, চুম্বক প্রবণতা, আর এটা হচ্ছে তড়িৎ ভেদনযোগ্যতা দিয়ে। তো শূন্য স্থান না হয়ে অন্য কোনো মাধ্যমে তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগ বের করতে হলে এই মিউটাকে শূন্য স্থানের পরিবর্তে আমরা ওই মাধ্যমের মিউতে নিতে হলে মিউ আর দিয়ে গুণ দেওয়া লাগে, আর তড়িৎ ভেদনযোগ্যতার ক্ষেত্রে কে দিয়ে গুণ করা লাগে। তারপর আমরা ওইখান থেকে এই জিনিসপাতিগুলো পেয়েছিলাম। সো এরপর আমরা যেটা দেখছিলাম যে তড়িৎ ক্ষেত্রকে এইভাবে প্রকাশ করা যায়, কারণ ওইটা একটা তরঙ্গ আকারে চারপাশে ছড়াচ্ছিল। চুম্বক ক্ষেত্র তরঙ্গ আকারে চারপাশে ছড়ায় যাচ্ছিল। একসাথে আসলে তড়িৎ এবং চুম্বকটা ছড়ায় যায়, জাস্ট দুইটা পরস্পরের সাথে লম্বভাবে থাকে। এইটুকু ছিল হচ্ছে আমাদের গতদিন পর্যন্ত পড়াশোনা। এবার আমি একটু দেখি আজকের ক্লাসে কে কে ছিল আমার সাথে একদম শুরু থেকে। না, আমার কাছে দেখার উপায় নাই, বিকজ মাউস আমার হাতে এই মুহূর্তে নাই। এনিওয়েজ, সমস্যা নাই। ভাইয়া কালকে আমার ইংলিশ এক্সাম, আবার এইটা ইউনিটও সিলেবাসে আছে, এখন আমি কি করব? তো আমাকে একজন বলছে, মোহাম্মদ সৌরভ, আমি যদি ভুল না করে থাকি, বলছে ভাইয়া কালকে আমার ইংলিশ এক্সাম, বাট এই চ্যাপ্টারটাও হচ্ছে আমার সিলেবাসে আছে, কি করা উচিত? ইংলিশ জিনিসটা খুব বেশি কঠিন বা বড় হওয়ার কথা না, বাট তারপরও যদি আপনার মনে হয় যে আপনার ইংলিশের অনেক প্রিপারেশন বাকি, ইন দ্যাট কেস আমি বলবো আমার ক্লাস এই মুহূর্তে পজ করে আপনি ইংলিশের দিকে ঝাঁপায় পড়েন, পরীক্ষা ভালো করেন। তবে যদি আপনার ইংলিশ মোটামুটি গুছানো থাকে এবং মনে করেন যে 8:30টার পর থেকে রাত্রে সারাক্ষণ ডেডিকেশন দিয়ে পড়লে আপনি ইংলিশ কভার করতে পারবেন, তাহলে এই ক্লাসটা দেখলে আপনার জন্য উপকার হবে। সঠিক সময় সঠিক জিনিস করতে পারলে এটার আউটপুট অনেক বেটার আসে। আজকে কোরআন এবং আরবি সাহিত্য দিয়ে পরীক্ষা দিয়ে আসলাম, মাশাআল্লাহ। ইয়ার চেঞ্জ এক্সামের কারণে অনেক ক্লাস মিস হয়ে গেছে। তো এটা আসলে অনেকেরই হয়ে থাকে, কারণ হচ্ছে যে আমরা যখন কোয়ার্টার 1-এ ছিলাম, আমার মনে আছে 1,500-এর কাছাকাছি স্টুডেন্ট লাইভে থাকতো। এখন এটা কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে এখন এক একজন এক এক ধরনের পরীক্ষা, এক এক ধরনের ঝামেলার মধ্যে ইনভলভ হয়ে গেছে। কারণ আমি যেই চ্যাপ্টারটা তরঙ্গ যেমন হচ্ছে আমি পড়ায় ফেলছি 1 মাসের কাছাকাছি হয়ে গেল। তো ওই তরঙ্গ চ্যাপ্টারের 1-1.5 মাস আগের টপিক গুলো এখন আমাকে মেসেঞ্জার অনেকে বলে, ফিডব্যাক দেয়, সুন্দর ফিডব্যাক, বা একটা জিনিস বুঝে নাই ওই জিনিসটা কিভাবে বোঝা যায়, অনেক ধরনের মেসেজ আসে। তো আমি তখন বুঝতে পারি যে হচ্ছে যে আপনারা অনেকেই হচ্ছে লাইভে কানেক্ট না থাকতে পারলেও রেকর্ডে কানেক্টেড আছেন, বা কোয়ার্টার 3 কোয়ার্টার 2, এমনকি বিশ্বাস করবেন না, ভেক্টর চ্যাপ্টারের অনেক প্রবলেম হয়, এখনো আমাকে মেসেজ করে মানুষজন
সো এই জিনিসপাতিগুলো হয়। তো এই কারণে আমরা হয়তো লাইভে মানুষজন এখন একসাথে অত মানুষ করতে পারতেছি না, এতে কোনো সমস্যা নাই। আর পরীক্ষাগুলো পার্ট অফ লাইফ। ইন্টার ফার্স্ট ইয়ার প্রথম যখন আপনি পরীক্ষা ফেস করেন তখন পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার অনেক কিছু আছে, বাট এখন লাইফে আপনি অনেক দূর আগায় গেছেন। এখন ১-২টা পরীক্ষা আপনার কাছে খুব বেশি কিছু না। আগে একটা পরীক্ষা ১০০ তে ৮০-৭০ না পাইলেই হচ্ছে খারাপ লাগতো। এখন আপনি জানেন যে ১০০ তে ৩০-৪০ পাওয়া এটা খুব নরমাল ব্যাপার। এটা পরীক্ষা ইস পরীক্ষা। মানে এখন আপনি এত পরীক্ষা দিচ্ছেন, এত পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কোনো ব্যাপার নাকি? সো এই পরীক্ষাকে যখন আপনি নরমালাইজ করে ফেলতে পারবেন এবং পরীক্ষায় ধরেন হচ্ছে যে ঘুম থেকে উইঠে জানতে পারলেন যে একটু পর পরীক্ষা। তারপর আপনি পরীক্ষা যেয়ে ফাটায় দিয়ে আসতে পারবেন। এইরকম লেভেলে যখন নিজেকে নিতে পারবেন তখন বুঝবেন যে না আপনি ইন্টার লাইফে কিছু একটা করতে পারছেন। এবং ওইটা সময় আসার আগ পর্যন্ত আপনাকে হচ্ছে হিউজ পরিমাণ এফোর্ট দিয়ে যেতে হবে। ঠিক আছে? ওকে। সো আমরা এখন থেকে দেখব যে আমরা আজকের ক্লাসে কি, কি শিখব। প্রথমটা হচ্ছে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখের ব্যাপারে আমরা অলরেডি টুকটাক জানি। তরঙ্গমুখের ব্যাপারে আমরা অলরেডি টুকটাক জানি, বাট আমরা আজকে একটু দেখব। হাইগেনস এর নীতি, এটা হচ্ছে মেইন জিনিস আজকের ক্লাসের। প্রতিফলন, প্রতিসরণ, প্রমাণ হয়তো আমরা আজকের ক্লাসে দেখব না, বাট আমরা প্রতিফলনটা আর্কাইভে আছে, চেষ্টা করবো প্রতিসরণ যদি পারা যায় দেখার, না পারলেও কোনো সমস্যা নেই। আর তরঙ্গের সমীকরণ এবং হচ্ছে তরঙ্গের উপরিপাতন, দশা পার্থক্য, এই জিনিসপাতিগুলো মূলত হচ্ছে আজকে আমাদের দেখার বিষয়। তো আমরা একটা একটা করে শুরু করি, তাহলে বুঝতে পারবো। তার আগে সবার আগে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর। এটা আমরা প্রথমেই দেওয়া উচিত ছিল। তো পয়েন্টিং ভেক্টর এই জিনিসটা ইংলিশে আমরা এভাবে বলে থাকি। পয়েন্টিং ভেক্টর এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, বাট ভাইয়া আপনাদের জন্য একটু অন্যভাবে বলি। আমরা লাস্ট চ্যাপ্টারে তরঙ্গ পড়ছিলাম। তরঙ্গের মধ্যে তীব্রতা বলে একটা জিনিস ছিল না ভাইয়া? ওই যে আমরা পড়ছিলাম I is equals to E divided by AT, বা 2 পাই স্কয়ার A স্কয়ার F স্কয়ার রো V। অর্থাৎ যদি আমি ফিজিক্স থেকে বলি বা ফিল করে বলার চেষ্টা করি, তখন ব্যাপারটা কিরকম ছিল? লাইক এইটা একটা সারফেস, এটা একটা সারফেস, একটা তরঙ্গ এইভাবে আসতেছে। তরঙ্গ যখন এভাবে আসে, তখন তরঙ্গ এই সারফেসকে অতিক্রম করার সময় প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু এনার্জি নিয়ে অতিক্রম করে, সেটাই ছিল কি তরঙ্গের তীব্রতা। এক্স্যাক্টলি সেম জিনিসটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর, জাস্ট কি তাড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে। তাড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে যখন একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ কোন একটা তলকে ভেদ করে সামনে আগায়, তখন একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু এনার্জি নিয়ে সে পাস করতেছে, সেটাই হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গের তীব্রতা। এটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পয়েন্টিং ভেক্টর। দেখি আমরা এখানে বইতে কি সংজ্ঞা দেওয়া আছে। কোন তড়িৎচুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত কোন একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ শক্তি অতিক্রম করে, একটা টার্ম এখানে মিস আছে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়, এই কথাটা বলে দিতে হবে। তাকেই পয়েন্টিং ভেক্টর বলা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমরা এইটাকে একটু ফিজিক্যালি চিন্তা করি যে কিভাবে ব্যাপারটা ঘটানো পসিবল। সো এই দিক থেকে একটা তরঙ্গ আসতেছে। তো এই তরঙ্গটা যখন আসবে, ধরলাম এই সারফেসের এরিয়া এরিয়া হচ্ছে এ, আর আমি বললাম টি সময়ে অতিক্রান্ত শক্তি, অতিক্রান্ত তরঙ্গ শক্তি সেটা কত? সেটা হচ্ছে ই। তাহলে দেখেন ভাইয়া কি এই জিনিসটা বলতে পারি, টি সময় এ ক্ষেত্রফল দিয়ে, টি সময় এ ক্ষেত্রফলে অতিক্রান্ত শক্তি সেটা হচ্ছে কত? ই। তাহলে একক সময়ে একক ক্ষেত্রফলে অতিক্রান্ত শক্তি সেটা কি? ই ডিভাইডেড বাই এ টি। এটাকেই আমরা পয়েন্টিং ভেক্টর বলতেছি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। জাস্ট তীব্রতার মতো সেম জিনিস।
তীব্রতার মতো এক্স্যাক্টলি সেম জিনিস, জাস্ট তাড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে এটাকে আমরা পয়েন্টিং ভেক্টর বলতেছি। তাহলে বলবেন ভাইয়া তীব্রতার মতো যদি সেম জিনিস হয়ে থাকে, তীব্রতা তো একটা শক্তির পরিমাণ, তাই না? সেটা একটা স্কেলার রাশি ছিল, কিন্তু পয়েন্টিং ভেক্টর নামটা শুনেই তো বোঝা যাচ্ছে এটা একটা ভেক্টর। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? তাহলে এবার আসেন আরেকটু ভালো করে স্পেসিফিক্যালি আমরা বলি। গত ক্লাসে তো মনে হয় এরকম কিছু একটা করেছি না, গত ক্লাসে আমরা এই জিনিসটা করি নাই। আমরা এই ক্লাসে হচ্ছে পয়েন্টিং ভেক্টর প্রথম দেখতেছি। আমাদের পয়েন্টিং ভেক্টর, এটার নামের মধ্যে ভেক্টর কথাটা কেন আসলো সেটা একটু বুঝতে হবে। খেয়াল করে দেখেন, এস কে নরমালি বইতে প্রকাশ করা আছে এইভাবে, এস হচ্ছে ই ক্রস বি। মনে আছে আমরা বলতেছিলাম যে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ যখন সামনে আগায়, প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এরকম কাঁপতে থাকে, চুম্বক ক্ষেত্র কাঁপতে থাকে, মানে তড়িৎ এবং চুম্বক দুইটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে কাঁপতে 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 সামনের দিকে আগায়, সেটাই তো আসলে কি ছিল, তাড়িৎ চুম্বক তরঙ্গ ছিল। তাহলে কোনো একটা পয়েন্টে যদি আপনি জিজ্ঞেস করেন যে পয়েন্টিং ভেক্টর কি, সেটা হচ্ছে যে ওই বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র, ওই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র, সেগুলা তো এক একটা ভেক্টর, তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর, চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর। ওই দুইটা ভেক্টরে যদি ক্রস গুণন করেন তাহলে আপনি যেই রাশিটা পাবেন সেটাকে বলা হয় হচ্ছে পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, যেহেতু ক্রস গুণন করতেছি, ক্রস গুণ থেকে যে আউটপুটটা পাওয়া যায়, দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে আমরা আউটপুটে কি একটা স্কেলার রাশি পাই নাকি ভেক্টর রাশি পাই? কোনটা পাই দেখি, আমাকে কমেন্ট করে জানান। অলরেডি অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া ভেক্টর পাই। এক্স্যাক্টলি দুইটা ভেক্টরের মধ্যে যখন ক্রস গুণন হয়, অবশ্যই অবশ্যই আমরা একটা ভেক্টর হচ্ছে আউটপুট আকারে পাবো। এখন দেখেন এই যে এই ভেক্টরটা, এই ভেক্টরটা কি বোঝায়? এই ভেক্টরটা বোঝায় যে আমরা যখন আগে চিত্রটা আঁকছিলাম, দেখেন এই যে খেয়াল করে, এইখানে আমার তড়িৎ ক্ষেত্র যদি কাজ করে হচ্ছে এই বরাবর, এই এই রকম দিকে যদি এটা কাঁপে, আমি যদি এইভাবে, হয়তো বুঝতে পারবেন না, আমার এই একটা রিমোটের মতো দেখতে পাচ্ছেন, এই জিনিসটাকে যদি চিন্তা করেন, এই দিক বরাবর যদি তড়িৎ ক্ষেত্রের মানটা কাঁপতে থাকে, এবং আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া এই দিক বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটা উঠানামা করে, তাহলে দেখেন এদের যদি আপনি ক্রস গুণন করেন, ক্রস গুণন করলে কি হবে, ই ক্রস বি। ওই যে মনে আছে আমরা কি করতাম আগে, দুইটা ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টরের বরাবর ডান হাতে 4টা আঙ্গুলকে রাখতাম, রেখে আমরা কি করতাম ভাইয়া, দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাতাম। এই যে দেখেন আমি দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাচ্ছি, বা এভাবে দেখলে মনে হয় ভালো বুঝবেন। আমি প্রথম ভেক্টর, প্রথমে করলাম কি, দুইটা ভেক্টর আদিবিন্দু একই জায়গায় আনলাম, এনে আমি প্রথম ভেক্টরের দিকে আঙ্গুলগুলা রেখে তারপর হচ্ছে আমি দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো। দেখেন প্রথম ভেক্টর দিয়ে আঙ্গুল রেখে দ্বিতীয় ভেক্টর দিয়ে ঘুরলে আপনাদের দিকে আসতেছে। তাহলে যদি কখনো এই রকম কেস হয়, বা আমরা যদি এই কেসটা চিন্তা করি, তখন আমাদের কি হবে, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র রাখছি, আর এটার সাথে এই দিক বরাবর চুম্বক ক্ষেত্র রাখছি, তাহলে তড়িৎ আর চুম্বক যদি আমি ক্রস গুণ করি তাহলে কি আসবে, ই ক্রস বি। ই ক্রস বি সেটা আসছে কি আমার এই দিকে, তার মানে এই চিত্রের জন্য আলোটা আসলে এই দিকে যাওয়ার কথা। আবার আপনি যদি ধরেন যে না, আমার তড়িৎ ক্ষেত্রটা আমি নিচের দিকে ধরলাম, চুম্বক ক্ষেত্রটা আমি হচ্ছে এই বরাবর ধরছি, তখন আবার ই ক্রস বি সেটা হচ্ছে এই দিকে যাবে। সো ডিপেন্ড করে যে আমার তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে আছে, সেটার উপর ভিত্তি করে হচ্ছে আমার এই যে আলো বা তাড়িৎ চুম্বক তরঙ্গ সেটা কোন দিকে যাবে সেটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর বুঝায় দেয়। আমি পুরো ব্যাপারটা আরেকবার একটু বলি আপনাদের জন্য, তাহলে আপনাদের জন্য বোঝাটা ইজি হবে। ধরেন আমি বললাম যে এইটা হচ্ছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গে ছড়ায় পড়ার দিক। কোনো একটা মোমেন্টে, কোনো একটা মোমেন্টে আমি বললাম এই দিক বরাবর হচ্ছে তড়িৎ ক্ষেত্র আছে, আর ধরেন বললাম এই দিক বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র আছে, বা আমি এটা একটু অন্য কালার দিয়ে আঁকি তাহলে ভালো বুঝবেন। এখন দেখেন তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর, তড়িৎ ক্ষেত্র বরাবর আমি একটা কলম ধরলাম, কলমটা যদি না দেখা যায় আমি তাহলে সাদা কালার ধরি তাহলে ভালো বুঝবেন। এই যে এই দিক বরাবর একটা জিনিস ধরলাম, ই বরাবর, আর আপনার চুম্বক ক্ষেত্র বরাবর, চুম্বক ক্ষেত্র হচ্ছে তলকে ভেদ করে ভিতরের দিকে, এই বরাবর আরেকটা ধরলাম। ঠিক আছে? এখন আমার কি করতে হবে, ডান হাত ক্রস গুণন নিয়ম, ডান হাত ই থেকে আমি বি এর দিকে, ই থেকে বি এর দিকে 4টা আঙ্গুল এই যে ঘুরালাম, ডান হাতের এই 4টা আঙ্গুল
আমি ই বরাবর ধরলাম প্রথম ভেক্টর, তারপর দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাইলাম, তাহলে কি আসবে? তরঙ্গটা এই দিকে মুভ করবে। তাহলে তখন আলোটা কোন দিকে যাচ্ছে? আলোটা আসলে তখন যাবে এই বরাবর, তখন আলোটা যাবে এই দিক বরাবর, হচ্ছে আলোটা মুভ করবে। ঠিক আছে। আবার যদি উল্টা কেস হয়, ধরেন উল্টা কেস হচ্ছে এরকম, যে আমি ধরেন বললাম যে তড়িৎ ক্ষেত্র এই দিকে আছে, আর চৌম্বক ক্ষেত্র যেটা, ওটা ধরেন বললাম এই দিকে বের হয়ে আছে। এখন যদি আমি চিন্তা করি যে আমার আলোটা কোন দিকে যাবে, তাহলে সিস্টেমটা কিরকম? তড়িৎ ক্ষেত্র বরাবর আমি একটা কলম বা কিছু একটা ধরলাম, আর চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তলকে ভেদ করে বের হয়ে আছে, মানে আপনাদের দিকে। চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তলকে ভেদ করে আপনাদের দিকে বের হয়ে আছে। তাহলে আমার প্রথম কাজ, ডান হাতের 4টা আঙ্গুল এইটা বরাবর রাখলাম, রেখে হচ্ছে আমি তড়িৎ ক্ষেত্র থেকে চুম্বক ক্ষেত্রের দিকে ঘুরাইলে দেখেন বুড়ো আঙ্গুলটা এই দিকে আসে। তাহলে হচ্ছে আমার এই যে এই দিক বরাবর হচ্ছে আমার চুম্বক ক্ষেত্রটার ডিরেকশনটা, সরি, ক্রস গুণনের ডিরেকশনটা চলে আসছে, তার মানে আলোটা হচ্ছে এই দিক বরাবর চলে যাবে। তাহলে পাইলট ভাইয়া একটু আমাকে ইয়াটা দেওয়া লাগবে, মাউসটা দেওয়া লাগবে। পাইলট ভাইয়া যিনি আছেন, আমাকে একটু মাউসটা দেওয়া লাগবে। তো আমি তাহলে পুরা ব্যাপারটা যদি একটু সামারি করি, এখানে কি হচ্ছে, ওই যে প্রথমে একটু আগে আমরা চিত্র দেখতাম, যে এই চিত্র অনুযায়ী হচ্ছে আমার প্রতিটা মুহূর্তে প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে একটা মান থাকে, তড়িৎ ক্ষেত্র একটা তরঙ্গের মতো করে কাঁপতেছে। আবার প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র একটা মান থাকে, এটা তরঙ্গের মতো করে কাঁপতেছে। তাহলে কোনো একটা মোমেন্টে কোনো একটা বিন্দুতে যদি আমরা তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের ক্রস গুণন করি, দুইটার যদি আমরা ক্রস গুণন করি, তাহলে হচ্ছে আমরা লব্ধি ভেক্টরটা বা ক্রস গুণন করে যে ভেক্টরটা পাই, সেটা যেই দিক, সেই দিকটাই হচ্ছে আলো কোন দিকে যাচ্ছে বা তাড়িৎ-চুম্বক তরঙ্গ কোন দিকে যাচ্ছে সেই দিকটাকে পয়েন্ট করে, মানে তরঙ্গ সঞ্চালনের দিকটাকে পয়েন্ট করে। তাই এটা হচ্ছে আমার পয়েন্টিং ভেক্টর। আর এটার মানটা কি বোঝায়? মানটা হচ্ছে বোঝায় আমাদের তীব্রতার সমান, যে একক ক্ষেত্রফলে একক সময়ে কতটুকু এনার্জি পাস করে। তাহলে আমি এখান থেকে পয়েন্টিং ভেক্টর সংক্রান্ত দুইটা কথা বলবো। দেখেন, পয়েন্টিং ভেক্টর সংক্রান্ত ভাইয়া দুইটা কথা বলবো, আর এটার বানানটা কিন্তু একটু স্পেশাল, খেয়াল রাখেন, POYNTING, পয়েন্টিং ভেক্টর। কেউ নাই? একটু দাঁড়ান, একটা মিনিট। সো আমরা তাহলে আর একটু যদি চিন্তা করি বা একটু খেয়াল করি যে এখানে কি আছে, তো পয়েন্টিং ভেক্টরে দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে মান। মানটা কি বোঝায়? মানটা বোঝায় হচ্ছে তীব্রতা। আর দুই নাম্বার জিনিস কি? দুই নাম্বার দিক হচ্ছে দিক। দিকটা কি বোঝায়? দিকটা হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ, তাড়িৎ-চুম্বক তরঙ্গর বেগের দিক। ঠিক আছে। তাহলে আমি পুরো জিনিসটা যদি সামারি করি, পয়েন্টিং ভেক্টর হচ্ছে কোন একটা তাড়িৎ-চুম্বক তরঙ্গ যখন একটা তলের মধ্যে দিয়ে সামনে আগায়, তখন প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শক্তি নিয়ে সে অতিক্রম করে, সেটাই হচ্ছে পয়েন্টিং ভেক্টর। তাহলে এই যে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শক্তি নিয়ে অতিক্রম করে, এটা আসলে কি বোঝায়? তীব্রতা বোঝায়। এবং এটাকে দেখেন ভাইয়া কিন্তু মানের সাহায্যে প্রকাশ করছি। পয়েন্টিং ভেক্টরকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে E/AT। আবার আমরা একটা জিনিস খেয়াল করলাম, পয়েন্টিং ভেক্টরকে এভাবেও লেখা যায় E×B। E×B করলে একটা ভেক্টর পাবেন, এই ভেক্টরের দিকটা বুঝাবে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে। আমরা E আর B এর দুইটা কেস নিছি, দুইটা কেস দিয়ে আমরা দেখছি যে একবার আলোটা এই দিকে যায়, আরেকবার আলোটা ওই দিকে যায়। তো দিকটা ঘুরে গেলে কিন্তু আমার পয়েন্টিং ভেক্টরের যে দিকটা, অর্থাৎ তরঙ্গটা কোন দিকে যাবে সেই দিকটাও কিন্তু ঘুরে যাবে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে বি। এই বি সমান সমান হচ্ছে মিউ ইন্টু এইচ। dongle কি কানেক্টেড? ওকে। তো আমার b is equals to mu into h। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি,
আমরা এই জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি। আমি প্রথমে একটু ভুল লিখছিলাম, এখন আমার মনে পড়লো যে আমার এই পয়েন্টিং ভেক্টরটাকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারি। যখন আমার ই ক্রস বি এইভাবে যখন লিখবো, সাথে একটা 1/μ গুণ করতে হবে। আর আমরা এই জিনিসটা জানি যে বি ইজ ইকুয়ালস টু মিউ এইচ, বা আমি এভাবে বলতে পারি 1/μ ইন্টু বি, সেটা হচ্ছে শুধু এইচ, এভাবে বলতে পারি। তো ভাইয়া প্রথমে একটু খেয়াল ছিল না, আমি একটু বলতে ভুল করছি। এখানে আসলে প্রথমে 1/μ ইন্টু ই ক্রস বি হইতে পারে, অথবা এই মিউটা যখন ভিতরে যাবে বি বাই মিউ, এটা এইচ হয়ে যাবে। এখন কোনটার পরিচয় কি গতদিনও বলেছিলাম, আজকে একটু বলে আবার, সেটা হচ্ছে এই বি, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এই বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর এইচ কি? এইচ হচ্ছে চৌম্বক তীব্রতা, এইচ হচ্ছে চৌম্বক তীব্রতা। আর মিউ কি? মিউ হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। তাহলে আমরা এইটুকু যদি হয়ে থাকে, তাহলে এইখান থেকে একটা জিনিস খুব ভালো করে আমরা করে ফেলতে পারবো। সেটা হচ্ছে, দেখেন, আমরা সবগুলার মাঝে একটা রিলেশন তৈরি করি। এস, এস এর মান যদি আমি নিই, দিক না, শুধু মান নিলাম, ওই যে একটা ভেক্টরের মানকে কি মডুলাস দ্বারা প্রকাশ করে, এটাকে আমরা কিভাবে বলতে পারবো? 1/μ ই ক্রস বি, এভাবে বলা যায়। অথবা এটা সমান বলা যায় ই ক্রস এইচ, অথবা এটা সমান বলা যায় হচ্ছে, আমরা একটু আগে লিখছিলাম কি, ই ডিভাইডেড বাই, মানে হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টাইম। এখন বলুন ভাইয়া, এনার্জিকে তো ই দিয়ে প্রকাশ করেন, এখন কেন ই দ্বারা লিখলেন না? কারণ এখানে তো ই দ্বারা তড়িৎ ক্ষেত্র বোঝায়। তড়িৎ ক্ষেত্র আর এনার্জির ই দুইটা তো সেম হয়ে আপনারা তো অনেক সময় মিস্টেক করে ফেলতে পারেন। তাই ওইটা যেন না মিস্টেক হয়, তাই এখানে এনার্জি আলাদা করে লিখলাম। আবার মনে আছে, আমরা তীব্রতা সমান এভাবেও লিখতে পারি, টোয়াইস পাই স্কয়ার এ স্কয়ার এফ স্কয়ার রো ভি। তাহলে এই সূত্র চারটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাথ করা পসিবল। এই চারটা সূত্র দিয়ে অনেকগুলো, কয়টা সূত্র, 1 2 3 4, চারটা সূত্র একসাথে। যেমন এই চারটা সূত্রকে মিক্স করে গত 2 বা 3 বছর আগে বুয়েটে অ্যাডমিশন টেস্টে খুব সুন্দর একটা প্রশ্ন আসছিল। তখন ওই সূত্রের মধ্যে আপনার যেটা করা লাগতো, ই বা বি যে কোনো একটার মান দেওয়া ছিল, ওইটার সাথে আপনার এই রিলেশনটা টোয়াইস পাই স্কয়ার স্কয়ার এভি স্কয়ার রো ভি, এটাকে রিলেট করে হচ্ছে প্রবলেমটা করা লাগতো। তো যারা হচ্ছে শুধুমাত্র বই পড়ে, তারা তো জাস্ট এইটুকু জানে, পয়েন্ট ভেক্টর মানে 1/μ ই ক্রস বি। কিন্তু ওইটার এটার সাথে যে রিলেশনটা আছে, রিলেশন থেকে যে এই জিনিসটা বের করা যায়, এটা যারা ডিপলি ক্লাসগুলো করবে এবং বুঝবে, তারা কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে আসতে পারবে। তাহলে এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। আমি অলরেডি আপনাদের থেকে 2-1টা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে এই রকম যে, ভাইয়া ওই ই ক্রস বি এর ডিরেকশন ঘোরানো বুঝি না। কিন্তু দেখেন, এটা কিন্তু একেবারে ফার্স্ট ইয়ারের ভেক্টর চ্যাপ্টারের জিনিস, ক্রস গুণন কিভাবে হয়। তো আপনি যদি ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ারের কোয়ার্টার 4, এখন যদি বলেন যে ভাইয়া ক্রস গুণনের ডিরেকশন বুঝি না, তাহলে কিন্তু ব্যাপারটা খুব টাফ। হ্যাঁ, অনেকে বলছে ক্লিয়ার, বাট তারপরও যারা বলছেন যে ভাইয়া বুঝি না, ভাইয়া আপনাদের জন্য আসি, কোনো সমস্যা নেই ভাইয়া, আরেকবার একটু বুঝাচ্ছি। যে কোনো সময় ক্রস গুণন করার ক্ষেত্রে আপনি কি করবেন? যে কোনো সময় ক্রস গুণন করার ক্ষেত্রে, ধরেন ক্রস গুণনের দিক, আপনি যদি বলেন যে ভাইয়া এ ক্রস বি দুইটা ভেক্টরে আমি ক্রস গুণন করব, তাহলে এটা দিক আপনি কিভাবে বের করবেন? আপনাকে ধরেন দুইটা ভেক্টর দিলাম, এইটা একটা ভেক্টর আর এইটা আরেকটা ভেক্টর। এটাকে বললাম এ ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর। আপনার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আনা। এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আনবো, একই বিন্দুতে আনবো। এবং এই বিন্দু দুইটাকে আমরা কি করব? এই বিন্দু দুইটাকে আমরা হচ্ছে বাম হাত দিয়ে ধরবো, বাম হাত দিয়ে, আমি আমার বাম হাত দিয়ে ধরছি।
তারপর ডান হাত নিব, ডান হাতের এই যে চারটা আঙ্গুল, ডান হাতের এই চারটা আঙ্গুলকে আমরা প্রথম ভেক্টর, প্রথমে কি আছে, এ আছে, প্রথম ভেক্টর বরাবর ধরবো, ধরে আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাবো। ঘুরাইলে বুড়ো আঙ্গুলটা যেই দিকে তাক করে থাকবে, বুড়ো আঙ্গুলটা যেই দিকে ডিরেকশন দিবে, সেটাই হচ্ছে আমাদের এ ক্রস বি এর দিক। তাহলে আমি এ থেকে বি এর দিকে নিলাম, আমি হচ্ছে এই দিকে পেলাম, তার মানে এটাই হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। এবার আমরা একটু আসি পয়েন্টিং ভেক্টরে আমাদের কি ব্যাপার বলা ছিল। এখানে আমরা দেখি পয়েন্টিং ভেক্টরে কি করা লাগে, ই ক্রস বি, ই ক্রস বি এর দিকই হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিক, কারণ ই ক্রস বি করলে যেটা আসে সেদিকেই হচ্ছে তরঙ্গটা আগায়। তার মানে ই ক্রস বি থেকে তরঙ্গ কোন দিকে যাবে সেটা পয়েন্ট করা হচ্ছে, তাই এটা পয়েন্টিং ভেক্টর। তাহলে দেখেন আমার এই দিকে আছে ই, এটা ই এর দিক, আর বিটা আছে তলকে ভেদ করে ভিতরের দিকে, তলকে ভেদ করে ভিতরের দিকে, মানে ব্যাপারটা এইরকম। সো এই জায়গাটা আপনারা বুঝবেন কিনা জানি না। দেখেন আপনি ধরেন, আপনি তো একটা ফোনে দেখতেছেন, আপনি একটা স্ক্রিনে দেখতেছেন, আপনার জন্য সুবিধা করে দিই, ধরেন এই হচ্ছে আমার স্ক্রিন, ঠিক আছে, এই যে এরকম আমার স্ক্রিন, আপনি তো এরকম স্ক্রিনে দেখতেছেন তাই না? আপনার মোবাইলের সাথে, মোবাইল বরাবর হচ্ছে এক, মোবাইলের বরাবর এইভাবে একটা কলম ধরবেন, মানে মোবাইলটা আপনি সামনে ধরছেন এরকম, তো আপনি এই বরাবর একটা কলম ধরবেন, ধরছেন? আচ্ছা, এইটা হচ্ছে আপনি একটা ধরলেন। আরেকটা কলম আপনি কিভাবে ধরবেন, আরেকটা কলম ধরবেন হচ্ছে একদম মোবাইলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, মোবাইলকে ভেদ করে ভিতরে ঢুকতেছে, এই বরাবর আপনি আরেকটা কলম ধরবেন। তাহলে এই দুইটা যদি আপনি ধরে ফেলেন যে ভাই আমার এই বরাবর একটা আছে, এই বরাবর আরেকটা আছে, এখন আপনি করবেন কি, প্রথমে কে আছে, ই আছে, ই কোথায় আছে, উপরের দিকে। তো ডান হাত নিয়ে ডান হাতের চারটা আঙ্গুলকে একদম সোজা মোবাইল বরাবর এভাবে ধরবেন, ধরে তারপর আপনি হচ্ছে এইটাকে নিচের দিকে নামাবেন। কেন নিচের দিকে নামানো, মানে হচ্ছে বি এর দিকে নামানো। তাহলে আপনার বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকে, এই দিকে মুভ করে থাকতেছে, দেখেন তরঙ্গটা এই দিকে যাচ্ছে। আর একটু পরের কেস কি, তড়িৎ ক্ষেত্র এখনো আগের দিকেই আছে, বাট চুম্বক ক্ষেত্রটা হচ্ছে এখন আপনার তলটাকে ভেদ করে, আপনার মোবাইল ভেদ করে বাইরে আসতেছে। তাহলে এবার যদি আপনি করেন, ডান হাত নেন, আপনি যদি ডান হাতটাকে চুজ করেন, এবার যদি আপনি ডান হাতটা চুজ করেন, ডান হাতের এই যে চারটা আঙ্গুল, চারটা আঙ্গুল প্রথম ভেক্টর ই বরাবর রেখে, এবার হচ্ছে আমি দ্বিতীয় ভেক্টর দিকে যদি ঘুরাই, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা কি ওই দিকে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে হচ্ছে আমার আলোটা চলে যাচ্ছে। ঠিক আছে, এইবার কি আপনাদের ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? আমাকে একটু কমেন্ট করে জানায়েন তো। ওকে, ক্লিয়ার, ওকে ডান, ক্লিয়ার, এবার অনেকের ক্লিয়ার হয়েছে। তো আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। তারপর এবার আসেন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে তাড়িৎ-চৌম্বক বর্ণালী, তাড়িৎ-চৌম্বক বর্ণালী যেটাকে আমরা স্পেকট্রাম বলে থাকি। তো দেখেন আমরা যেটা নিয়ে কাজ করি, এখানে আসলে কি দেওয়া আছে, এখানে আসলে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সম্ভবত, তাই না? এখানে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে দেখেন আমরা তো এটা জানি v is equals to f ল্যামডা, বা আমরা বলতে পারি তাড়িৎ-চৌম্বক তরঙ্গ তো c বেগে আগায়, c is equals to f ল্যামডা। তাহলে এখান থেকে আপনি ল্যামডা কি পাবেন, c ডিভাইডেড বাই f, এটা হচ্ছে আপনার ল্যামডার ভ্যালু। এবার আপনি একটু খেয়াল করেন, আমরা বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করে থাকি, বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে কাজ করে থাকি। এর মধ্যে এই রেডিও ওয়েভ, আমরা যখন হচ্ছে রেডিওতে কোনো একটা কথা শুনে থাকি, রেডিওতে কোনো একটা হয়তো রেডিও চ্যানেল থেকে কোনো একটা সিগন্যাল আসতেছে, কোনো একটা গান বাজতেছে, কোনো একটা নিউজ পড়া হচ্ছে, এটা যখন আমাদের বাসায় অবস্থিত, আমাদের ফোনে অবস্থিত রেডিও থেকে যখন আমি শুনতে পাই, তখন একটা তরঙ্গ আসলে আমার বাসার রেডিওতে ঢুকতেছে, একটা তরঙ্গ আসলে আমার ফোনের ভিতর ঢুকতেছে। ওই তরঙ্গটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড় হয়, দেখেন এই যে এই নীল পার্টটা, এবং ওটার মান কত হয় দেখেন, অলমোস্ট হচ্ছে আমার এখানে 5 এর পর কয়টা শূন্য, 5 এর পর 9টা শূন্য, 5 × 10⁹ এত মিটার, 5 × 10⁹ দ্যাট মিনস 5 গিগা মিটার থেকে শুরু করে এটা অলমোস্ট হচ্ছে 10,000 মিটার পর্যন্ত, এইটুকু রেঞ্জে হচ্ছে আমার অলমোস্ট রেডিও ওয়েভ গুলো থাকে। তার থেকে যখন তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু ছোট হয়, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। যেমন মাইক্রোওয়েভ শুনছেন না, যে মাইক্রো ওভেন, মাইক্রো ওভেন জিনিসটা আমরা ইদানিং খুব প্রচলিত, বাসা বাড়িতে থাকে, খাওয়া দাওয়া গরম করার ক্ষেত্রে বলে না মাইক্রোওয়েভে খাওয়া গরম করতেছে, ওইখানে আপনার ওভেনটার ভিতরে একটা ওয়েভ পাঠানো হয়, যে ওয়েভটা তরঙ্গ দৈর্ঘ্য এই রেডিও ওয়েভের থেকে আরেকটু ছোট। এটার থেকে যখন তরঙ্গ দৈর্ঘ্য আরেকটু ছোট হবে, তখন এটা ইনফ্রারেড। দেখবেন হচ্ছে অনেক বাসায় ইদানিং হচ্ছে ইনফ্রারেডের চুলা ইউজ করা হয়, কারণ যেহেতু গ্যাস বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। ইনফ্রারেডের চুলায় কি করা হয়, ইনফ্রারেডের চুলার মধ্যে হচ্ছে এই ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমার তরঙ্গ পাঠানো হয়,
ওই তরঙ্গটা একটা শক্তি নিয়ে কাজ করে। ওই শক্তিটার কারণে হচ্ছে চুলাটা গরম হয়ে ওঠে। তখন হচ্ছে আমাদের ওই খাওয়া-দাওয়া গুলো গরম হয়। সো ইনফ্রারেড এই জিনিসটা কিন্তু একটা ভালো পরিমাণ শক্তি নিয়ে যায়। আবার ইনফ্রারেড এর আরো কিছু বৈশিষ্ট্য আছে। আপনারা যখন ওইটা রিলেটেড জিনিস পড়াশোনা করবেন তখন হচ্ছে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এরপর দেখেন এখানে ছোট্ট একটা পোরশন আছে। এই যে এইটুকু পোরশন খেয়াল করে দেখেন, এইটুকু পোরশনের ভিতরে আপনি অনেক কিছু দেখতেছেন। আপনি হলুদ, নীল, সবুজ অনেক কিছু দেখছেন। লাল থেকে শুরু করে বেগুনি পর্যন্ত। ওই যে আপনারা পড়েন না বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ এরকম অনেক কিছু পড়েন। বেনিয়া সহকলা। এই জায়গাটার মধ্যে হচ্ছে বেনিয়া সহকলা আছে। এই জায়গাটার মধ্যে আছে কি? বেনি-আ সহকলা। তো লাল কোথা থেকে আছে? লালটা স্টার্ট হয় হচ্ছে এই জায়গায় হচ্ছে লাল, রেড। আর এই জায়গায় থেকে হচ্ছে আপনার ভায়োলেট। তো লাল থেকে বেগুনি এইটুকু জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ, এটা প্রায় 500 থেকে 700 ন্যানোমিটার। এইটুকু রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার এই হচ্ছে সবগুলো আমাদের দৃশ্যমান আলো থাকে। তার থেকে তরঙ্গ দৈর্ঘ্য যখন আরেকটু ছোট হয় সেটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট বা অতিবেগুনি রশ্মি। আরো যখন তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয় এটা হচ্ছে এক্স রে। ওই যে বলে না এক্স রে মেশিনে এক্স রে করা হয়, ভিতরের জিনিসপাতি দেখা হয়, হাড্ডি ভাঙছে কিনা। তার থেকে যখন তরঙ্গদৈর্ঘ্য আরেকটু ছোট হয়, যত তরঙ্গদৈর্ঘ্য ছোট হচ্ছে ফ্রিকোয়েন্সি কিন্তু তত বাড়তেছে। আর ফ্রিকোয়েন্সি যত বাড়ে বা তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয়, ওই জিনিসটা তত বেশি শক্তিশালী হয়। যত আপনি রেডিও ওয়েভ থেকে আস্তে আস্তে গামা রে এর দিকে যাচ্ছেন, তত হচ্ছে আপনার ওই তরঙ্গটা তত বেশি শক্তিশালী হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত করলাম। এইটুকু পর্যন্ত আমাদের ডান। আমরা তাড়িৎ-চৌম্বক তরঙ্গ স্পেকট্রাম গুলো দেখলাম। তো দৃশ্যমান আলো যেটা দেখি, ওই যে আমরা একটু আগে এইটুকু অংশ দেখছিলাম না? এইটুকু অংশকে এখন একটু বড় করে দেখানো হচ্ছে। বড় করে কিভাবে দেখতেছি? এখানে ওই যে লাল থেকে শুরু করে আমাদের বেগুনি পর্যন্ত 700 ন্যানোমিটার থেকে প্রায় 400 ন্যানোমিটার পর্যন্ত আসছে। তো যখন 700 ন্যানোমিটার ছিল ওটা ছিল লাল কালার। আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট হচ্ছে। আমার কালারটা চেঞ্জ হয়ে বেগুনি পর্যন্ত আসছে 400 ন্যানোমিটার। তো 400 থেকে 700 ন্যানোমিটার এটা হচ্ছে আমার রেঞ্জটা। তো দেখেন এর থেকে যখন আমার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য যখন আরো ছোট হয় আল্ট্রাভায়োলেট, তরঙ্গ আরো ছোট এক্স রে, আরো ছোট গামা। কিন্তু আমাদের চোখ কি? আমাদের চোখ হচ্ছে এগুলাকে দেখতে পারে না। রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড এগুলো আমাদের চোখ দেখতে পারে না। আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা এগুলো দেখতে পারে না। আমাদের চোখ পুরা এই বর্ণালীটার মাত্র জাস্ট এইটুকু দেখতে পায়। বাদ বাকিগুলো আমরা চোখেই দেখি না। ঠিক আছে? আমরা এটা চোখে আসলেও এটা ফিল করতে পারি না, সেন্স করতে পারি না। এবং বলা হয় না যে কিয়ামতের দিন যেই মানে যখন হচ্ছে বিচার কার্য সম্পাদন করা হবে, তখন মানুষ জাহান্নামে যে আগুনটা ফেস করবে, সেই আগুনটা হচ্ছে দুনিয়ার আগুনের থেকে প্রায় 70 গুণ বেশি তীব্র হবে। এরকম একটা জিনিস কথা বলা হয়। এবং এই কথাটা বলা হয় যে ওই আগুনকে চোখে দেখা যাবে না। ওই আগুন হবে কালো। কেন জিনিসটা বলা হয়? কারণ দেখেন, আপনি যত হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছোট করতেছেন, ছোট করতে করতে বেগুনির থেকেও যদি ছোট হয়ে যায়, ওই তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আপনি আর চোখেই দেখবেন না। আপনি জাস্ট এইটুকু দেখেন এবং যত ছোট হচ্ছে তত কিন্তু শক্তিশালী হচ্ছে। তো দুনিয়ার আগুনের থেকে যদি আরো শক্তিশালী আগুন হয়, তার মানে কি ওই আগুনের কারেসপন্ডিং যে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এটা অনেক ছোট হবে। ওই ছোট আলো আমার চোখে পৌঁছাইলেও আমি এটা ধরতে পারবো না। এজন্য বলা হয় যে ওই আগুনটা হবে হচ্ছে মানে কালো কালারের, মানে দেখা যাবে না। কিন্তু ওই আগুনটা হবে হচ্ছে 70 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে? তো আমরা এবার আসেন তরঙ্গ। তরঙ্গ জিনিসটা নিয়ে আমরা গত চ্যাপ্টারে অনেক, অনেক কিছু হচ্ছে পড়াশোনা করে আসছি। আমরা জানি তরঙ্গ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় হচ্ছে কোন একটা উৎস থেকে শক্তি এবং তথ্য তরঙ্গ আকারে মানে শক্তি এবং তথ্য চারপাশে ছড়ায় পড়ে। যখন কোন একটা পর্যায়িত আন্দোলন মানে কোন একটা বস্তু কাঁপতেছে, ওইটার থেকে যে পর্যায়িত আন্দোলন তৈরি হইছে, ওইটা যখন চারপাশে ছড়ায় পড়বে শক্তি এবং তথ্য নিয়ে এবং মাধ্যমে যে কণাগুলো আছে ওই কণাগুলোকে স্থানিত করবে না, তখন এটাকে তরঙ্গ বলা হয়। আমরা লাস্ট চ্যাপ্টারে এটা ডিটেইলস এ পড়ে আসছি। এবার তরঙ্গের অনেকগুলা টাইপ ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই? একটা ছিল অনুপ্রস্থ, আরেকটা ছিল হচ্ছে অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্যগুলা এভাবে যেত। সংকোচন প্রসারের মধ্যে দিয়ে যেটা সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লঞ্জিটিউডিনাল। আর যেটা এরকম উপরে নিচে উঠানামা করার মাধ্যমে যেত এটা হচ্ছে অনুপ্রস্থ। তো আমি একটু লিখে দিই। তো অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য চলে যাওয়ার পর এবার আমরা কিসে আসবো? এবার আমরা আসবো হচ্ছে তরঙ্গ মুখ।
তো তরঙ্গমুখ জিনিসটা ছিল হচ্ছে উৎস থেকে যখন তরঙ্গটা ছড়ায় পড়তেছে তখন সেটা হচ্ছে চারপাশে ছড়ায় পড়ে, চারদিকে সেটা ছড়ায় পড়তে থাকে। সো এই যে উৎস থেকে তরঙ্গটা চারদিকে ছড়ায় পড়ছে, চারদিকে কিন্তু সে একই বেগ নিয়ে ছড়ায় পড়তেছে। সো আপনি যদি চিন্তা করেন যে ভাইয়া এইটা হচ্ছে আপনার সোর্স, আমি একটু লাইট কালার ইউজ করি। সো আপনি চিন্তা করেন যে ভাইয়া এইটা হচ্ছে আমার সোর্স, তাহলে সোর্স থেকে যদি টি সময় পর এই দিকে যদি সিটি দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দিকেও কি সি ইন্টু টি, ওই যে আমরা পড়ি না এস ইকুয়ালস টু ভিটি। সো ভি এর জায়গায় কি আছে, জাস্ট সি আছে। তাহলে এই উৎস থেকে সমান দূরত্বে যতগুলো কণা আছে তারা সবগুলা হচ্ছে সমান ফেজে থাকবে। কারণ কি, আমরা যখন তরঙ্গের ইকুয়েশন পড়ি এইরকম একটা জিনিস পড়তাম না, y is equals to a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স বা ভিটি মাইনাস এক্স। এই জায়গায় মাঝখানে যে জিনিসটা থাকতো সাইন বা কজের ভিতরে, এটাকে আমরা ফেজ বা দশা বলতাম। সো আমি যদি উৎস থেকে সমান দূরত্বে যে কণাগুলো আছে, অর্থাৎ ওরা তো সবাই সেম পরিমাণ টাইম পাড়ি দিছে, সেম পরিমাণ টাইম পারিছে এবং ওদের সবগুলোর এক্স সেম, তাহলে ওদের হচ্ছে প্রত্যেকটা কণার জন্য, অর্থাৎ উৎস থেকে সমান দূরত্বে অবস্থিত সবগুলা কণার জন্য এই মাঝখানের এই যে অ্যাঙ্গেলটা সবার সেম হবে বা দশাটা সেম হবে। এখন এই সমদশা সম্পূর্ণ কণাগুলোকে যদি আমি কম্বাইন করি তাহলে একটা সারফেস পাওয়া যাবে। এই সারফেসটাকে আমরা তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট বলতাম। ব্যাপারটাকে এইভাবে চিন্তা করেন, ধরেন এইটা হচ্ছে একটা বিন্দু, আপনাদের এইভাবে ধরলাম, এইভাবে হচ্ছে এটা কাঁপতেছে, ঠিক আছে। এখন ধরেন এখান থেকে, ধরেন আমি 2 সেকেন্ড পরে বললাম একটা কণা এইখানে পৌঁছাইছে, একটা কণা হচ্ছে এইখানে পৌঁছাইছে, আরেকটা কণা এইখানে, আরেকটা কণা এইখানে, আরেকটা কণা এইখানে। সো এইভাবে এখানে 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 সবগুলা কণাকে যদি যুক্ত করি, বলেন তো ভাইয়া কি পাওয়া যাবে, কোন জিওমেট্রি শেপটা পাওয়া যাবে? এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই সবগুলা কণাকে যদি কম্বাইন করি, সবগুলাকে যদি আমি কম্বাইন করি, বলতো আমি হাতে কি ধরতে পারবো? কেউ কি ইমাজিন করতে পারেন? বৃত্ত। বৃত্ত কি এরকম হয়? এটা কি বলেন তো একটা চাকার মতো হবে নাকি ফুটবলের মতো হবে, কোন জিনিসটার মতো হবে? যদি চাকার মতো হয় তাহলে লিখবো সার্কেল, যদি ফুটবলের মতো হয় তাহলে লিখবো গোলক বা স্ফিয়ার। আচ্ছা, এবার অনেকে হচ্ছে গোলক বলতেছে। তাহলে এই যে এই জিনিসটা উৎস থেকে সমান দূরত্বে অবস্থিত কণাগুলো যারা দশা সেম, তাদেরকে মিলে যে সারফেসটা আমরা পাই সেটাকে আমরা তরঙ্গ মুখ বলে থাকি বা এটাকে ওয়েভ ফ্রন্ট বলা হয়। তার প্রশ্ন হচ্ছে ভাই ওয়েভ ফ্রন্ট কি সবসময় আমার এই গোলক আকৃতিরই হবে? অ্যান্সার হচ্ছে না। ওয়েভ ফ্রন্ট চাইলে সমতল সারফেসও হইতে পারে, ওয়েভ ফ্রন্ট চাইলে আপনার সিলিন্ডারের মতো হইতে পারে। তো আমরা এখন একটু দেখব যে এই যে দেখেন তরঙ্গ মুখ, এটার কিছু জিনিস দেখানো হচ্ছে যে উৎস এখানে ছিল, এখান থেকে আস্তে আস্তে ছড়ায় পড়তেছে। তরঙ্গ মুখটাও কিন্তু আবার থেমে থাকে না। ধরেন কোন একটা মোমেন্টে আপনার সমদশা সম্পূর্ণ কণাগুলোকে মিলে আপনি এই একটা তরঙ্গ মুখ আপনি পাইছেন, কিন্তু ওই কণাগুলো তো আর বসে নাই, তরঙ্গ তো ছড়ায় পড়তেছে। কিছুক্ষণ পর আপনি দেখবেন ওই তরঙ্গটা এই জায়গায় পৌঁছায় গেছে, কারণ যত সময় আগাচ্ছে তরঙ্গটা তো সামনে আগাচ্ছে, একটু পর এই তরঙ্গ মুখটা এখানে পৌঁছায় গেছে, তারও একটু সময় পর তরঙ্গ মুখটা এইখানে পৌঁছায় গেছে। অর্থাৎ সময়ের সাথে সাথে তরঙ্গ মুখটা ছড়ায় পড়তেছে, এবং তরঙ্গ মুখ কি বেগে ছড়ায় পড়ে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে তরঙ্গ মুখ, এটা আমরা একটু আগে বলতেছিলাম এটা অনেকগুলো টাইপের হইতে পারে। এটা চাইলে যে এটা হচ্ছে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তার কেটে অর্ধ সারফেসটা এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, কখনো এটাকে সমতলও পাওয়া যায়। বাট এই জিনিসগুলা যতই ভাইয়া মুখে বলি এটা আপনি অত ভালো ধরতে পারবেন না। তাই আমরা একটা অ্যানিমেশন বা একটা ছোট্ট ভিডিও দেখব, দেখি আমরা ভিডিও থেকে কতটুকু বোঝা যায়। সো এই ভিডিওটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো এটার পরে আরেকটা ভিডিও আছে, ওটা মেবি একটু বেটার হবে। Yes, এটা মোস্ট প্রবাবলি বেটার, একটু দেখে নিই। অনেক স্পিড। না, এটার থেকে আগেরটা বেটার ছিল। ওকে, সো আমরা একটু দেখবো আস্তে আস্তে যে এখানে কি কি ঘটে। ঠিক আছে, আমি অনেকগুলো ভিডিও খুঁজে আমার কাছে এটা বেটার লাগছে বোঝার জন্য। তো এটা একটা পয়েন্ট সোর্স, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন, যেটা দেখতে অনেক মানে স্পেশাল। এই যে একটা পয়েন্ট সোর্স, এটা থেকে চারদিকে বলি না আমরা তরঙ্গ ছড়ায় পড়ে, দেখেন এই যে চারদিকে ছড়ায় পড়তেছে, ও ঘুরায় ঘুরায় দেখাচ্ছে। ওকে, সো
দেখেন খেয়াল করে, এটা হচ্ছে চারদিকে যে ছড়াই পড়তেছে তরঙ্গটা, এটা বোঝানোর চেষ্টা করতেছে। তাহলে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আমি যদি একটু আমার এখানে দেখাই, কালার এটা মেবি ধরা যাবে। তো ধরেন এইখানে একটা তো এই যে এই বিন্দুগুলা দেখেন, এই বিন্দুগুলো সবগুলো কি সমান দূরত্বে আছে, সবগুলা উৎস থেকে সমান দূরত্বে আছে। তো এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, এই পয়েন্টগুলোকে যদি আমি কানেক্ট করি, একটা সারফেস আমি পাবো। সেই জিনিসটা ওরা একটু পর করে দেখাবে। তো আমি আপাতত মুছে দিচ্ছি, একটু পর এই জিনিসটাই ওরা করে দেখাবে, যে এই সবগুলাকে কানেক্ট করে কিভাবে হচ্ছে আমার সারফেসটা পেতে হয়। ওকে, তাহলে খেয়াল করেন এক্স ডিস্টেন্স এট টাইম ইকুয়ালস টু টি, তাহলে সব দিকে হচ্ছে সমান পরিমাণ, এই ডিস্টেন্সটা যতটুক, এটা ততটুক, এটা ততটুক। ও ঘুরায় ফিরায় দেখাচ্ছে, খেয়াল করেন ও একটু ঘুরায় দেখাচ্ছে, খেয়াল করছেন? এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট, এখানে যতগুলো এরকম পয়েন্ট দিছে, এই সবগুলা পয়েন্ট যদি আমি টেনে একসাথে করি, এই সবগুলো যদি একসাথে করি, তাহলে আমরা একটা সারফেস পাবো। দিস সারফেস ইজ নোন অ্যাজ ওয়েভ ফ্রন্ট। এই যে এই বিন্দুগুলা সমান দূরত্বে অবস্থিত কণাগুলোকে কানেক্ট করে যে তল পাবো, এটাকেই হচ্ছে আমাদের ওয়েভ ফ্রন্ট বলা হবে। ওকে, তাহলে ওয়েভ ফ্রন্ট তো বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওয়েভ ফ্রন্টটা আমরা যে দেখলাম, যে ভাইয়া এটা তো সবসময় আমার কাছে মনে হচ্ছে কি গোলকীয়ই তো হবে। তো গোলকীয় না হয়ে এটা কি আসলে আমার ইয়া হইতে পারে কিনা, আমার স্ফেরিক্যাল না হয়ে সিলিন্ড্রিক্যাল হইতে পারে কিনা, প্লেন সারফেস হইতে পারে কিনা, সেটা হচ্ছে আমরা একটু সামনে দেখতে পারবো। এখনো একই জিনিসকে ঘুরাই ফিরাই বলছে ভাইয়া, দেখেন এক কথা 10 বার বলি, ও এরকম করতেছে আর কি। জিমি ভাইয়া সামনে বসে হাসতেছে। আচ্ছা, এইবার এখান থেকে দেখানো হচ্ছে, এটা আমি একটু বলি যে কি বলা হচ্ছে। ধরেন একটা সোর্স, একটা বিন্দু, যদি আপনার যেই বস্তুটার কম্পনের ফলে তরঙ্গটা উৎপন্ন হয়েছে, সেই বস্তুটা যদি একটা বিন্দু হয়ে থাকে, একটা পয়েন্ট সোর্স যদি হয়ে থাকে, তাহলে ওইখান থেকে নরমালি হচ্ছে স্ফিয়ার আকারে চারদিকে তরঙ্গ বের হবে, মানে গোলকীয় আকারে চারপাশে ছড়ায় পড়বে। কিন্তু যদি আপনার উৎসটা একটা রেখার মতো হয়, উৎসটা যদি একটা রেখা হয়, তাহলে রেখা থেকে চারপাশে হচ্ছে সিলিন্ডার আকারে ছড়ায় পড়বে। খেয়াল করে দেখেন, একটা পয়েন্ট ছিল, কিন্তু এখানে কিন্তু একটা রেখা। দেখেন সোর্সটা হচ্ছে একটা রেখা, একটা লাইন যদি হয় আপনার সোর্স, তাহলে ওইখান থেকে তরঙ্গগুলো হচ্ছে স্ফিয়ার আকারে, স্ফিয়ার সরি সিলিন্ডার আকারে সেগুলো হচ্ছে ছড়ায় পড়বে। যেমন এখান থেকে দেখেন সিলিন্ডার বের হচ্ছে। আর যদি আপনি প্যারালাল অর্থাৎ প্লেন বা সমতল তল যদি আপনি চান যে তরঙ্গ মুখ হিসেবে পাইতে, তখন চিন্তা করেন একটা উৎস বা বিন্দু উৎস থেকে যখন তরঙ্গগুলা বের হচ্ছিল, তখন কিন্তু ঠিকই গোলক আকৃতিতে বের হচ্ছিল। বাট যত আপনি দূরত্ব পাড়ি দিবেন, যত দূরে যেতে থাকবেন, ওই গোলকগুলোর কার্ভেচার বা বক্রতা তত কমতে থাকবে। কমতে কমতে যখন অনেক দূরত্ব চলে আসবেন, তখন ওই গোলকগুলা এতই বড় হয়ে যাবে যেটাকে নরমালি দেখলে একটা সমতল বলে মনে হবে বা প্লেন সারফেস মনে হবে। সেটাই ওইখানে দেখানোর চেষ্টা করবে, আমরা একটু সামনে আগালে বুঝবো। তো প্রথমে ও স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট দেখাচ্ছে বা গোলকীয় তরঙ্গমুখ দেখাচ্ছে। এটা একটা বিন্দু চার্জ থেকে বের হচ্ছে, এই কথাগুলো ও বলতেছে। এবারও দেখাবে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। দেখেন উৎসটা কিন্তু একটা রেখা, একটা বিন্দু না, এখন একটা রেখা, এই জন্য ওইখান থেকে আমার সিলিন্ডার বের হচ্ছে। আর লাস্ট অফ অল প্লেন ওয়েভ ফ্রন্ট হচ্ছে, ও বলবে যে হচ্ছে আমাদের এই বিন্দু থেকে যখন বের হচ্ছিল গোলকীয় বের হচ্ছিল, কিন্তু দূরত্ব অনেক দূরত্ব পাড়ি দিতে দিতে এটা আস্তে আস্তে একটা সমতলে পরিণত হয়, কারণ ওর কার্ভেচার আস্তে আস্তে কমতে থাকে। তো এই হচ্ছে আমাদের 3 ধরনের তরঙ্গ মুখ। আমরা তরঙ্গ মুখ নিয়ে অনেক কিছু বলে টলে ফেললাম। এবার আবার চলে আসি আমাদের যেখানে পড়াশোনা ছিল, অর্থাৎ এই সাদা কালো দুনিয়ায় আমাদের নোটের মধ্যে।
তো এইটুকু শেষ হয়ে থাকলে এবার আমরা চলে যাব হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব। 1678 এ বিজ্ঞানী আইজ্যাক নিউটনকে বুড়ো আঙ্গুল দেখাতে এবং ইথারকে সুপ্রতিষ্ঠিত করতে যেই তত্ত্বটা এসেছিল মানব সমাজে, হ্যাঁ, সায়েন্সের যাত্রায়, সেই তত্ত্বটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব। মাইকেলসন মর্লি এটাকে ভুল প্রমাণিত করছিল, বাট মাইকেলসন মর্লির ভুল প্রমাণটা আবার ভুল প্রমাণিত হয়ে এখনো আমাদের সেই তত্ত্বটা স্ট্রংলি হচ্ছে পৃথিবীর বুকে টিকে আছে। তো 1678 সালে সেই তত্ত্বটা আমরা আজও পড়ি। এইটা হচ্ছে হাইগেন্স দিয়ে গেছিল এবং এই তত্ত্বটার মধ্যে প্রথমেই যেই জিনিসটা আমাদের চলে আসে সেটা হচ্ছে ইথার। ইথার জিনিসটা কি সেটা আমরা গতদিনও কিন্তু একটু 8:30 শেষ করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 9টা থেকে আবার রেকর্ড আছে, সমস্যা নেই। হ্যাঁ সমস্যা নেই ভাই, রেকর্ড তো আমি ইচ্ছা মতো করতে পারবো, বসা যাবে, সমস্যা নেই ভাই, আপনি ডাক দিলেই হবে। তো আমরা যেখানে ছিলাম আলোর তরঙ্গ তত্ত্ব, হাইগেন্স যেটা করছিল সেটা হচ্ছে উনি ধরে নিছে আলোর উৎস আসলে দুই রকম। উনি কি ধরছে, আলোর উৎস আসলে দুই রকম, একটা হচ্ছে মুখ্য উৎস বা প্রাইমারি সোর্স, আর এটা হচ্ছে গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স। তো উনি এখানে ধরছে হচ্ছে দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে প্রাইমারি সোর্স আর দুই নাম্বার হচ্ছে সেকেন্ডারি সোর্স। বাংলায় বললে মুখ্য উৎস আর গৌণ উৎস, ঠিক আছে। আচ্ছা, তো জিমি ভাইকে দেখতে চাই, একটা আগে কমেন্টটা পড়লে হয়তো, ভাইয়া ছিল এইমাত্র জাস্ট বের হলো। আমি ফিজিক্সের কি গাইড কিনবো? ফিজিক্সের আপনি একটা গাইড কিনতে পারেন, এই গাইডটা খুবই ভালো। এই গাইডটা হচ্ছে জাদুর ফিজিক্স বাই জিমি বাই। জাদুর ফিজিক্স বাই জিমি বাই, এই গাইডটা বাংলাদেশের সকল গ্রামে পাওয়া যায়, আপনারা ওইখান থেকে কিনিয়া লইতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে, সরি আমি তো নীতিটাই বললাম না, হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, এখানে কিছু জিনিস বলা আছে, আমি একটু বলি যে এইটা আসলে কিভাবে বলে বা এটা আসলে জিনিসটা কি। সেটা হচ্ছে একজন কমেন্ট করছে, ভাইয়া আপনি অনেক স্থির, মানে অটা মুছে গেছে আর কি। কোথায় পাবো বললাম তো, এটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট আছে, www ডট লিখে না, নয়তো মিলবে না, www.jimmysarizdabos.com, www.jimmysarizdabos.com। এখানে যদি আপনি যান, ডান পাশ থেকে 3 নাম্বার লিংক লাল কালারে মার্ক করা থাকে বোল্ড করে, হ্যাঁ, ওইখানে যদি ঢুকেন তাহলে হচ্ছে জাদুর গাইড বাই জিমি বাই এটা পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আমরা শুরু করি। ইথার মাধ্যমকে নিয়ে উনি যে তরঙ্গ তত্ত্বটা কল্পনা করছিল সেটা হচ্ছে এরকম, আলো তরঙ্গ আকারে, আলো উৎস থেকে তরঙ্গ আকারে চারপাশে ছড়ায় পড়ে, আলো উৎস থেকে তরঙ্গ আকারে চারপাশে ছড়িয়ে পড়ে ইথার নামক কাল্পনিক মাধ্যমের মধ্যে দিয়ে, এবং আলো যখন ছড়িয়ে পড়ে তখন সে গৌণ উৎস তৈরি করে করে চারপাশে ছড়ায় পড়ে। এইটা হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, যেটা হচ্ছে হাইগেন্স বলে গেছিল। এই কথাটাকেই হচ্ছে আমাদের বইয়ের ভাষায় একটু পলিশড আকারে বলবে, দেখেন, আলো ইথার নামে এক অলিক মাধ্যম, অলিক মানে কাল্পনিক মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ আকারে সঞ্চিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছালে দর্শনের অনুভূতি তৈরি করে। আবার দেখেন এখানে উপরে নিচে কিছু কথাবার্তা বলা থাকবে। আমরা হাইগেন্সের নীতিটা একটু বলবো, মানে একটা হচ্ছে হাইগেন্সের তত্ত্ব, তত্ত্বটা হচ্ছে জাস্ট এটা বলে ইথার নামক কাল্পনিক মাধ্যমের মধ্যে তরঙ্গ আকারে ছড়ায় পড়ে। আর যদি আপনি নীতিটা বলেন, প্রিন্সিপালটা যদি বলেন, নীতি মানে কি, নীতি মানে হচ্ছে প্রিন্সিপাল। তো হাইগেন্সের প্রিন্সিপাল যদি আপনি বলেন, ওকে ওকে আসছে। তো হাইগেন্সের প্রিন্সিপালটা হচ্ছে এরকম, যখন উৎস থেকে আলোটা সামনের দিকে আগাইতে থাকে তখন অনেকগুলো সেকেন্ডারি সোর্স তৈরি করে করে সে সামনে আগায়, প্রতিটা সেকেন্ডারি সোর্স আবার সে নিজেরা আলাদা আলাদা সেকেন্ডারি সোর্স তৈরি করে করে আগায়।
মানে দেখেন এখানে কথাটা বলা আছে, কোন তরঙ্গমুখের প্রতিটা বিন্দু একটি অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গ উৎস হিসেবে গণ্য হয়। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, অগ্রসর বলে ফেলছে, অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শতল পাওয়া যায় তাকে হচ্ছে নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। অনেকগুলো হচ্ছে কথাবার্তা পেঁচায় ফেলছে, আমি একটু একটু করে জট খুলবো। ফিজিক্সের জিনিসই হচ্ছে আপনি যখন প্রথমবার দেখবেন অনেক জট মনে হবে, ভাই এটা 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 ওইটা কি কি বলে সব একটা মাকড়সার জালের মতো করে ফেলছে। সো এই মাকড়সার জালটাকে আস্তে আস্তে খুলে একদম ইজি করা, আস্তে আস্তে খুলে একদম ভিতরে যাওয়া, সেটা হচ্ছে আপনার কাজ। যে পুরো যতগুলো জটলা আছে, যতগুলো জাল আছে, সবগুলাকে আপনি ভেদ করে করে খুব স্পেসিফিক্যালি প্রতিটা টপিক আপনার মাথার ভিতর নিবেন। এইটা হচ্ছে ফিজিক্সের স্পেশালিটি। সো আমরা দেখেন কিভাবে চিন্তা করতে পারি। আমরা ব্যাপারটাকে চিন্তা করব এইভাবে। ধরেন এইটা হচ্ছে একটা সোর্স, ঠিক আছে? এইটা হচ্ছে সোর্স। তাহলে সোর্স থেকে একটা তরঙ্গ তৈরি হইলো, তরঙ্গ তৈরি হয়ে তো এই দিকেও যাবে, এই দিকেও যাবে, এই দিকেও যাবে, মানে এরকম তো সব দিকেই তো ছড়ায় পড়তেছে, এই দিক, এই দিক, সব দিকে ছড়ায় পড়তেছে। তো কোনো একটা মোমেন্টে এই সবগুলাকে কানেক্ট করে আমি একটা তল পাবো, মানে সমান, মানে ধরেন এখান থেকে 3 সেকেন্ডে এইটুকু গেল, এখানে এইটুকু গেল, এখানে এইটুকু গেল, সমান দূরত্ব পাড়ি দেওয়ার পর প্রতিটা কণাকে যুক্ত করে, মানে সমান দূরত্ব অবস্থায় কণাগুলোকে যুক্ত করে একটা সারফেস পাওয়া যায়। এই সারফেসটাকে তরঙ্গ মুখ বলা হয়। এখন এই তরঙ্গ মুখের অপর অবস্থিত যে কণাগুলো আছে, আমি ধরলাম এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা, এখানে একটা কণা। এই কণাগুলো আবার নিজেরা প্রত্যেকে এক একটা সোর্স হিসেবে কাজ করবে। এই উৎসটা যেরকম একটা এরকম তরঙ্গমুখ তৈরি করছে, এই কণাগুলো যেটা করবে, এই কণাগুলো যেটা করবে সেটা হচ্ছে এই কণাগুলো তাদের নিজের আবার এক একটা করে, মানে এই কণাটা তার একটা তরঙ্গমুখ তৈরি করবে, ওই কণাটা তার একটা তরঙ্গমুখ তৈরি করবে, এই কণাটা তার নিজের একটা তরঙ্গমুখ, ও তার একটা তরঙ্গমুখ, ও নিজে একটা তরঙ্গমুখ, মানে প্রত্যেকে একটা নতুন সোর্স হিসেবে চিন্তা করে তারপর প্রত্যেকে আবার নিজের এক একটা করে তরঙ্গমুখ তৈরি করবে। হয় না এরকম? ধরেন আপনাদের অনেকের ড্রিম আছে না যে ভাইয়া বড় হয়ে কি করব, বড় হয়ে হচ্ছে গুলিস্তানে ফুটপাতে বিজনেস করব, তাই না? অনেকের আছে না? আমি জানি অনেকের এখানে আছে। তো এরকম অনেক সময় হয় না যে ধরেন আপনি অনেক সময় এরকম হয় যে ভাইয়া আপনি হচ্ছে চিন্তা করছেন আপনার লাইফের ড্রিম যে ভাইয়া ঢাকার গুলিস্তানে যাব, ঢাকার গুলিস্তানে যে ফুটপাতে জুতার বিজনেস করব, যে জুতা ধরেন দেখতে অনেক সুন্দর হবে কিন্তু হচ্ছে যে কাস্টমার এখন কিনে নিয়ে গেছে বাসায় যেতে যেতে নষ্ট হয়ে যাবে, এরকম থাকে অনেকের এই ধরনের বিজনেস করার। তো আপনি ধরেন এরকম বিজনেসে ঢুকলেন, ঢুকে আপনার ধরেন হচ্ছে অনেক ভালো লাগলো, আপনি হচ্ছে কয়দিন আপনি কয়দিন ধরে হচ্ছে যে বিজনেস করলেন। তো ধরেন একটা মালিক, ওই মালিকের ফুটপাতে একটা বড় দোকান, ওই দোকানে হচ্ছে আপনারা 3-4 জন বন্ধু মিলে আপনারা হচ্ছে কি করলেন, ওইখানে হচ্ছে ওই ব্যবসাতে হেল্প করতেছেন, ব্যবসাতে আপনি বেচা কেনা এগুলো করতেছেন, ঠিক আছে? সো এখন ধরেন আপনি ধরেন ব্যবসা ব্যবসা নিয়ে সবকিছু বুঝে টুঝে গেছেন। এখন আপনার তখন কি মনে হবে যে আমি তো এই ব্যবসা সবই বুঝি, যে কাস্টমারকে কিভাবে নিতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথান থেকে আমার মালামালগুলো আনতে হবে, কোথায় ডেলিভারি করতে হবে, সবকিছু আপনি বুঝে গেছেন। তখন আপনার মনে হয় ধুর, এই বসের আন্ডারে থেকে আর কি লাভ, আমি নিজেই এখন গুলিস্তানে ওই মোড়ে, ওই যে মলম পার্টির পাশে যে মোড়টা, ওই মোড়ে যদি আমি নিজে একটা দোকান দিই তাহলে তো আমার আরো ভালো। তখন আপনি কি আর এই বসের আন্ডারে থাকবেন? আপনি বসের আন্ডারে থাকবেন, আপনি নিজে একটা দোকান দিবেন। সো ওই যে বসের আন্ডারে যে 4 জন কর্মী ছিল তারা এখন আবার কি করছে, তারা এখন প্রত্যেকে আলাদা করে একটা দোকান দিছে। তারপর ওই যে ওই দোকানে আবার যারা কর্মচারী নিয়োগ হবে তারা আবার কি কয়দিন পর শিখে তারা আবার হচ্ছে এরকম দোকান দিবে, এরকম কি সিলসিলা চলতেই থাকে, তাই না? ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে সোর্স। সোর্স হচ্ছে এরকম অনেকগুলো, এই সোর্সের তরঙ্গমুখের উপর যে বিন্দুগুলো তারা এক একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে, তারা আবার এক একটা করে তরঙ্গমুখ তৈরি করবে। তো এইভাবে তরঙ্গমুখ তৈরি করতে করতে সামনে আগাবে। আপনি মনে করতে পারেন ভাই ওরাই কি তৈরি করে শেষ? না, ওরা তৈরি করে শেষ না। এখন যেটা হবে এইখানে আবার হচ্ছে এরকম এই তরঙ্গমুখের উপর অবস্থিত আবার হচ্ছে সেকেন্ডারি সোর্স তৈরি হবে, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হইলো, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হইলো, আবার সেকেন্ডারি সোর্স তৈরি হইলো। এবং কোনো একটা মোমেন্টে আপনি যদি এই সবগুলাকে স্পর্শ করে যদি একটা তল টানেন, সেটাই হচ্ছে বর্তমানের অরিজিনাল তরঙ্গমুখটার অবস্থান। তো প্রথমে কি তরঙ্গমুখটা এখানে ছিল, এটা ছিল কি তরঙ্গ মুখ,
তাহলে ওই তরঙ্গমুখটা একটু পর কি একটু সামনে যাওয়ার কথা, ওই সামনে কোথায় আছে সেটা আমরা কিভাবে পাবো? সেটা হচ্ছে যে এই বর্তমানে যে অনুতরঙ্গ উৎসগুলো আছে তাদেরকে যদি আমি স্পর্শক নিই, তাদের স্পর্শক নিলে আমি বর্তমান তরঙ্গমুখটার অবস্থান আমি পাবো। ঠিক আছে? টাকা না থাকলে দোকান দিবে কি হবে? এই জন্যই তো বললাম আগে যে আপনি গুলিস্তানে যে কি করতে হবে, ফুটপাতে আপনি হচ্ছে কর্মী হিসেবে কাজ করতে হবে। যখন আপনি কয়েক বছর ব্যবসা করে তারপর আপনি সফল ব্যবসায়ী হবেন, তখন কি আপনি না হয় একটা মলমের বিজনেস বলেন, জুতার বিজনেস বলেন, গামছার বিজনেস বলেন, কিছু একটা আপনি তখন দিয়ে দিতে পারবেন, তাই না? ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এখন দেখেন এই যে এখানে বর্তমানে যে সোর্স গুলো আছে, যে এই বর্তমান যে সেকেন্ডারি সোর্স গুলো, তারা কি আবার এক একটা করে এইরকম গৌণ উৎস তৈরি করতে, তারা আবার একটা করে তরঙ্গ তৈরি করতে থাকবে। এদেরকে যদি আপনি কম্বাইন করেন তাহলে বর্তমানে হচ্ছে তরঙ্গমুখটার বর্তমান অবস্থান পাবেন। তাহলে দেখেন তরঙ্গমুখটা কি হচ্ছে, তরঙ্গমুখটা হচ্ছে আপনার আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছে। দেখেন এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে, তরঙ্গমুখটা কিন্তু আস্তে 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 সামনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। এই ব্যাপারটাই আসলে হাইগেন্স বলছিল যে একটা তরঙ্গ উৎস সে তরঙ্গমুখ তৈরি করে সামনের দিকে তো ছড়িয়ে দিচ্ছে, সে তরঙ্গমুখ তৈরি করে সামনের দিকে ছড়িয়ে দিচ্ছে। এবার তরঙ্গমুখের উপর অবস্থিত যে কণাগুলো, তারা আবার এরকম সেকেন্ডারি সোর্স বা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তারা আবার এরকম তরঙ্গমুখ, সেকেন্ডারি তরঙ্গমুখ তৈরি করে। ওইটার উপর অবস্থিত কণাগুলো তারা আবার হচ্ছে সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করে, তারা আবার এরকম তরঙ্গমুখ তৈরি করতেই থাকে। এভাবে একটু পর পর এটা চেইন রিঅ্যাকশনের মতো হাজার 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 তরঙ্গমুখ তৈরি হয়ে যাবে। এবং যে কোনো মুহূর্তে সবগুলা তরঙ্গমুখকে স্পর্শ করে যে একটা স্পর্শক টানা হয়, তাহলে হচ্ছে অরিজিনাল তরঙ্গমুখটা বর্তমানে কোথায় আছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে? এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমি দেখতেছি আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে গুলিস্তানের বিজনেসের জন্য খুব উতলা হয়ে উঠছেন, গুলিস্তানের বিজনেস রিলেটেড অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। যে একজন কমেন্ট করছে যে ভাইয়া গুলিস্তানে যে রোলেক্স ওয়াচের দোকান দিবে। আগে দেখতাম ওরা বলতো যে ভাইয়া ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আজকে আমার মানে কিছু থাকে না, মানুষ খুব প্রতিভাবানশীল মানুষ, অসাধারণ শক্তি নিয়ে জন্মানো মানুষ, যারা হচ্ছে 2 মিনিটের বক্তৃতাই হচ্ছে মানুষের আহ ইচ্ছা স্বপ্নকে ঘুরায় দেয়। আমার কাছে আজকে নিজেকে ওই রকম ফিল হচ্ছে। এই যে আমি 2 মিনিট ধরে আপনাদেরকে গুলিস্তানে ব্যবসা করার জন্য মোটিভেশন দিলাম, এখন আপনারা এই যে আগে যাদেরকে দেখতাম যে কমেন্ট করতো ভাইয়া ডাক্তার হবো, ডিএমসি তে পড়বো, ভাইয়া বুয়েটে পড়বো, ভাইয়া এমআইটি তে যাবো, হ্যাঁ এই সেই নাসা নাসা তো আমিই বানায় ফেলবো, তারাই দেখলাম আজকে কমেন্ট করতে ভাইয়া গুলিস্তানে মলমের বিজনেস করবো। হ্যাঁ, এরকম আপনাদের মধ্যে এক একটা বড় বড় মনের ভিতরে যে অনেকজন বিজনেসম্যান যে সুপ্ত অবস্থায় আছে, এটা আমি আজকে জানতে পারলাম আর কি। যাই হোক, আলোর তরঙ্গ তত্ত্বের সাথে যে বিজনেসের অনেক বড় একটা সম্পর্ক আছে, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। এনিওয়েজ, তো আমাদের এইভাবে হচ্ছে তরঙ্গ তত্ত্বটা বলে। তো ভাইয়া এতক্ষণ ব্যাখ্যা করার পর এবার একটু এই কথাগুলো আবার পড়ি তো। এবার দেখেন তো বোঝা যায় কিনা, জটগুলো একটু খুলছে কিনা। কোন তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি অনুতরঙ্গের বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করে, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। এটা কি এবার ক্লিয়ার? এটা নিশ্চয়ই ক্লিয়ার। ওই অনুতরঙ্গগুলো মূল তরঙ্গের সমান বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আমরা একটু আগে বলতেছিলাম না যে ভাইয়া এগুলা কিন্তু ওই সমান বেগ নিয়ে, আলোর বেগ নিয়ে সামনের দিকে আগাচ্ছে। তারপর বলছে যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গগুলোকে স্পর্শ করে যে সাধারণ স্পর্শতল পাওয়া যায়। এই যে দেখেন, আমরা এই মোমেন্টে সবগুলাকে স্পর্শ করে সাদা কালার একটা স্পর্শতল পাইছিলাম, একটু পরে এটা পাইছিলাম। ওরা কি বলতেছে যে সাধারণ স্পর্শতল পাওয়া যায়, তাই ওই সময় ও নতুন তরঙ্গমুখের অবস্থান নির্দেশ করে। তো আমরা কিন্তু সেই নতুন তরঙ্গমুখটার অবস্থান পেয়ে গেছি। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এইটুকু কি ক্লিয়ার? হাইগেনস এর নীতি কি বলছিল সেটা কি ক্লিয়ার? সেটা যদি বুঝে থাকেন তাহলে এবার আপনি বুঝতে পারবেন কেন হাইগেনস এর নীতিটা দরকার ছিল। কেন এটা দরকার ছিল সেটা হচ্ছে আমরা এইবার বুঝতে পারবো। দেখেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিব। এক্সাম্পলটা কিরকম? ওকে, সো এইটা ধরেন একটা বাক্স বা একটা রুম চিন্তা করতে পারেন। তো এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে এদিক থেকে ধরেন আলো আসতেছে।
চারদিকে তো আলো ছড়ায় পড়তেছে, তো আমি ব্যাপারটা এভাবে বললাম। তো আমরা কি জানি ভাইয়া? আমরা জানি হচ্ছে আলো সরল পথে চলে। আলো হচ্ছে সরল রৈখিক পথে বা সোজা পথে চলে। আলো যদি সোজা পথে চলে তাহলে তো আলো সোজা এসে জাস্ট কোনটুকু অঞ্চল আলোকিত হওয়ার কথা? জাস্ট কি আপনার এইটুকু অঞ্চল আলোকিত হওয়ার কথা। বাদবাকি অঞ্চল কি আলোকিত হওয়ার কথা নরমালি? আমাকে একটু বলেন তো। বাদবাকি অংশ কি আলোকিত হওয়ার কথা নাকি শুধুমাত্র এই যে এইটুকু রেঞ্জে আলোকিত হওয়ার কথা না ভাইয়া? কারণ বাদবাকি অংশ দিয়ে তো কোনো আলো প্রবেশ করতেছে না। তাহলে আমার যেহেতু এই দিক থেকে সোর্সটা, তো এইটুকু জায়গা দিয়ে শুধু আলো প্রবেশ করছে, তাহলে শুধু এই বরাবর হচ্ছে আলোকিত হওয়ার কথা, বাদবাকি পুরোটা অন্ধকার পাওয়ার কথা। কিন্তু বলেন তো নরমালি কি এরকম হয়? যদি ধরেন আপনি বাইরে থেকে একটা টর্চ লাইট বা আলোর সোর্স রেখে দেন, তাহলে কি শুধু এই বরাবর আলো পান নাকি উপরে নিচে ওই জায়গাগুলোতেও আপনি কিছু কিছু আলো দেখতে পান? কোনটা হয়? শুধু কি এই অঞ্চলে আলো পান নাকি উপর নিচের অংশগুলোতেও আপনার আলো পাওয়া যায়? আলো ছড়িয়ে পড়ে, অর্থাৎ উপরে নিচে এসব জায়গায় আলো পাওয়া যায়। তাহলে আলোর কণা তত্ত্ব যদি আপনি চিন্তা করেন, তাহলে তো কণা আকারে আসলে তো সেটা পসিবল ছিল না। শুধুমাত্র এই অঞ্চলগুলো দিয়ে হচ্ছে কণা প্রবেশ করছে। তাহলে এইটুকু অঞ্চলের মধ্যে দিয়েই হচ্ছে আমার আলো দেখা যাবে, উপর নিচে আলো দেখা যাবে না। কিন্তু কিন্তু যদি আপনি আলোর তরঙ্গ তত্ত্ব দিয়ে চিন্তা করেন, তাহলে ব্যাপারটা দেখেন তো এভাবে বুঝেন কিনা? এইখানে একটা সোর্স আছে। ঠিক আছে? এই যে সোর্স, এই সোর্সের উপর কি অনেকগুলা গৌণ উৎস থাকবে? ১ টা, ২ টা, ৩ টা। আমি আপাতত জাস্ট ৩ টাই চিন্তা করতেছি। এখন এই সোর্সের আলো তো ঐদিকে বাধা খাবে। সে তো আর ঢুকতে পারবে না। এই সোর্সের আলো বাধা খাবে, ঢুকতে পারবে না। কিন্তু এই সোর্সটা সে কি আবার একটা তরঙ্গমুখ তৈরি করবে। তাহলে এখানে একটু আলো তৈরি হবে। এইবার দেখেন এইটার উপর কি আবার কিছু গৌণ উৎস তৈরি হবে। ধরলাম ৩ টা করেই ধরি। ঠিক আছে? তাহলে এইগুলা কি এখন আবার একেকটা তরঙ্গ উৎস তৈরি করবে, তরঙ্গমুখ তৈরি করবে। এখন এই গোলাপি তরঙ্গগুলা এইটার উপর কি আবার ১ টা, ২ টা, ৩ টা, আমি ৩ টা ৩ টা করে ধরতেছি। ১, ২, ৩। ১, ২, ৩। মানে এইটা তৈরি করলো, এইটা তৈরি করলো, এরকম অনেকগুলা তৈরি হবে। তাহলে বুঝতেছেন? এখন কি আলো শুধুমাত্র আর এই জায়গাতেই থাকবে নাকি উপর নিচে সব জায়গায় ছড়ায় পড়বে? এখন বলেন তো ভাইয়া, আলো কি শুধুমাত্র এখন এই বরাবরই থাকবে নাকি চারপাশে ছড়ায় পড়বে? অলরেডি অনেকে বলছে ভাইয়া বুঝে গেছি সব জায়গায় ছড়ায় পড়বে। তাহলে দেখেন এইখানেই হচ্ছে আপনার গৌণ উৎস, সেকেন্ডারি সোর্সের স্পেশালিটি। নরমালি কণা আকারে বললে শুধু এই বরাবর আলোকিত হওয়ার কথা। কিন্তু সেকেন্ডারি সোর্স যদি চিন্তা করি, তরঙ্গমুখীর উপর প্রত্যেকটা পয়েন্ট এক একটা সোর্স হিসেবে চিন্তা করব। তখন কিন্তু আপনার এই দিকেও আলো পাওয়া সম্ভব। কারণ আরেকটু সামনে আঁকলে এইদিকে সবগুলা জায়গায় আলো যেয়ে পড়বে। ঠিক আছে? কিন্তু দেখেন আমার আলোর টোটাল পাওয়ারটা ধরলাম ৩ টা সোর্সের মধ্যে ছিল। এন্ড এই সোর্স আর এই সোর্স তো ক্যানসেল হয়ে গেছে। তার মানে শুধু একটা সোর্স দিয়ে আলো ঢুকতেছে। তাহলে কি আলোর শক্তি অনেকটুকু পরিমাণ কমে যাবে? বলে নরমালি পুরাটা যদি খোলা থাকতো তাহলে অনেক বেশি পরিমাণ আলো যায় পড়তো। এখন যেহেতু অল্প একটু জায়গা দিয়ে ঢুকতেছে তার মানে কি আলোর পরিমাণটা অনেক কমে যাবে। আবার চিন্তা করেন যে আপনি এভাবে বলতে পারেন যে যত আপনি সামনের দিকে আগাবেন, আগে আপনার টোটাল আলো শক্তি কি জাস্ট ৩ টা বিন্দুতে ছিল। এখন দেখেন এই ৩ টাই কি একটু পরে যায় ৯ টা হবে। ৯ টার মধ্যে আপনি জাস্ট ৩ টা পাচ্ছেন। তাহলে এখানে আপনি তো আমি তো বলছি ৩ টার মধ্যে একটা ঢুকতেছে। মানে 33% আলো ঢুকতেছে। বাস্তবে কি তা? বাস্তবে তো এই টোটাল জায়গা জুড়ে প্লাস হচ্ছে কোটি পয়েন্ট আছে। কোটি পয়েন্টের মধ্যে হয়তো ১০-১২ টা পয়েন্ট ঢুকতেছে যদি আপনার ছিদ্রটা একেবারেই ছোট হয়। তাহলে কোটি পরিমাণ আলোর মধ্যে মাত্র ১০-১২টার যদি সোর্স ঢুকতে পারে, তাহলে কি আলোর পার্সেন্টেজটা যতটুকু ঢুকবে অনেক কম হবে। ফলে খুব অল্প আলো দেখা যাবে। এই ছিদ্রটা যত বড় হবে তত বেশি আমরা আলো দেখতে পারবো। এই হচ্ছে টোটাল সিস্টেমটা। তো এই কারণে আমরা তরঙ্গ তত্ত্বটা ইউজ করি। যে সকল জায়গায় অন্ধকার সেই সকল জায়গায় আসলে যে আলো থাকে, মানে নরমাল হিসেবে অন্ধকার হওয়ার কথা, বাট বাস্তবে কিছু আলো পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায় এটার ব্যাখ্যা আমাদেরকে তরঙ্গ তত্ত্ব দিয়ে থাকে।
ঠিক আছে? তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার। ওকে, সো এবার আমাদের এই জিনিসটাই হাইগেন্সের নীতি বলছিল। আমরা একটু সামনে আগাই। হাইগেন্সের নীতির ওই যে ওই বিষয়গুলোই বলতেছে, এই দিক দিয়ে আসতেছে। এখানে আমার একটা তরঙ্গমুখ, মানে এইটা একটা ছিদ্র, এই ছিদ্রের মধ্যে দিয়ে আলো যাবে। এরা এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করতেছে, এরা হচ্ছে আবার আলাদা তরঙ্গমুখ তৈরি করতেছে। একটু সামনে যাওয়ার পর এরকম কোটি কোটি তরঙ্গমুখ একটা মাকড়সার জালের মতো হয়ে গেছে, হয়ে এই সম্পূর্ণ অংশটাকে আলোকিত করতেছে। এই জিনিসটা বোঝানো হয়েছে। তো আলোর প্রতিফলন, হাইগেন্সের নীতি ও আলোর প্রতিফলন, এইটা আমরা একটু রেকর্ড থেকে দেখে নিব। মানে আর্কাইভ থেকে দেখবো, সেটা বললে ভালো হয়। আমাদের গত বছরে আর্কাইভে এটা প্রমাণ ছিল, আমরা প্রমাণটা শুধু ওইখান থেকে দেখে নিব প্রতিফলন আর প্রতিসরণের জন্য। আমরা জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে এখন কিছু ম্যাথ করব। আপনার প্রতিফলন প্রতিসরণের এই প্রমাণটা একটু দেখেন, আপনাদের কাছে আর্কাইভে অ্যাক্সেস দেওয়া আছে। যদি আপনারা তারপরও মনে করেন যে না ভাই আমাদের সাথে লাইভে করাইলে ভালো হতো, তাহলে আমরা নেক্সট ক্লাসে করবো নি, কোনো সমস্যা নেই। বা আমরা একটা এক্সট্রা আরেকটা রেকর্ড দিয়ে লাইভ ক্লাসের মধ্যে টাইম পাবো কিনা জানি না, চেষ্টা করব পরের দিন যদি আপনাদের রিকোয়েস্ট থাকে শুরুতে করার। আর রেকর্ডে জিনিসটা আছে, সেম জিনিস রিপিট করে কোনো লাভ নাই। আমি একটু আপনাদেরকে বলি যে থিমটা কি। হ্যাঁ, থিমটা হচ্ছে যে আমরা যে বলি না আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আই ইকুয়ালস টু আর। এ তো ছোটবেলা থেকে আমরা মুখস্থ করে আসছি, আমাদেরকে বলা হয়েছে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, ওই যে আমরা চিত্র আঁকছি। কিন্তু কেন আই এবং আর পরস্পর সমান, এইটা কিন্তু কেউ আমাদেরকে প্রমাণ করে নাই। সো এইটার প্রমাণ আমরা করতে পারবো ইউজিং হাইগেন্স প্রিন্সিপাল। হাইগেনের যে প্রিন্সিপাল, এই যে আমাদের কি হচ্ছে হাইগেনের প্রিন্সিপালের মধ্যে আমরা দেখতেছি হচ্ছে যে তরঙ্গ মুখগুলো আমাদের এরকম সেকেন্ডারি সোর্স তৈরি করে করে সামনের দিকে আগাচ্ছে। এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা প্রতিফলন আই ইকুয়ালস টু আর প্রুফ করতে পারি। প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র ছিল সাইন আই বাই সাইন আর, এটা সমান কি ছিল ওই যে মিউ এ মিউ বি ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এই জিনিসটা আমরা কিন্তু তখন প্রুফ করতে পারবো। তো আপনারা এটা একটু দেখে নিন, যদি মনে হয় যে তারপরও দরকার আমরা এটা আলাদা প্রুফ করব, কোনো সমস্যা নেই। বাট তার আগে কিছু ম্যাথমেটিক্যাল প্রুফ, ম্যাথমেটিক্যাল কিছু অঙ্ক আমাদের আগে করে নেওয়া উচিত। গতদিন আমরা সময়ের অভাবে ম্যাথ করতে পারিনি, আজকে আমরা করব। তো আমাদের প্রথম যে ম্যাথটা সেটা বলতেছে একটা তাড়িৎ চুম্বক তরঙ্গ এত কম্পাঙ্ক, তার মানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, জেড অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে, কোন নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে। তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এর মান কত সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখেন আমরা কি করতে পারি, আমরা সলিউশনে যদি যাই, এইরকম একটা সূত্র আমরা পড়ছিলাম মনে আছে, সি ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই বি। তাহলে এখান থেকে আমরা বি বের করতে পারি কি, ই ডিভাইডেড বাই সি। সো ই কত দেওয়া আছে 5, আর সি দেওয়া আছে কত, সি দেওয়া আছে হচ্ছে আমরা জানি সি তো অলওয়েজ 3 10 টু দি পাওয়ার 8। তাহলে আমরা এখান থেকে যদি সলভ করি আমাদের মানটা চলে আসবে, দেখি কত আসে। আমরা পেয়ে গেছি 1.67 10 টু দি পাওয়ার -8। এককটা কি হবে, বি এর একক হবে হচ্ছে টেসলা। বি এর একক হবে হচ্ছে টেসলা, এটাকে আমরা সংক্ষেপে শুধু ক্যাপিটাল টি বলে থাকি। ঠিক আছে, তাহলে এইটা ক্লিয়ার আমাদের, এইটা ক্লিয়ার আমাদের। তো অনেকে বলতেছে ভাই আর্কাইভ ক্লাস নাই, তো আপনারা আমাকে একটু এনশিওর করেন আজকে ক্লাস শেষে যে আরেকবার একটু চেক করেন যে আর্কাইভ ক্লাসে আপনারা না পান, কোনো সমস্যা নেই, ভাইয়া করাই দিব, কোনো সমস্যা নেই, টেনশন নিয়ে না, ভাইয়া তো আছি। চ্যাপ্টার আরো অনেক ক্লাস আছে, যদি মনে হয় যে আর্কাইভে পেয়ে গেছেন, আমার কাছে মনে হয় প্রমাণ তো একই জিনিস দুইবার করে লাভ নাই। কিন্তু যদি কারণ আমি করাইছি চ্যাপ্টারটা, যদি অন্য কেউ করাইতো তা আমি করে দিতাম। তারপরে যদি আপনাদের আর্কাইভ ক্লাসে মনে হয় যে পাচ্ছি না, তাহলে আমাকে একটু কমেন্ট করেন, মেসেজ টেসেজ দিয়েন, ভাইয়া পরের ক্লাসে শুরুতে করে দেবো। যদি টাইম না পাই অ্যাটলিস্ট রেকর্ড করে আপনাদের ব্যাচেই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে এইটুকু কি ক্লিয়ার, আমাদেরকে এখানে জাস্ট মানটা চাইছে, মান কত। সো আমাকে যদি বলে দিকটা বের করতে, যদি দিক সহ বলে তাহলে আমরা কি করব, দেখেন এখানে একটা জিনিস বলা আছে, একটি তাড়িৎচুম্বক তরঙ্গ জেড অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। তাহলে ই যদি হয় কোন অক্ষ বরাবর, আই বরাবর, ই যদি হয় আই বরাবর,
দেখেন আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, আর তরঙ্গ যদি জেড অক্ষ বরাবর যায় তাহলে অবশ্যই চুম্বক ক্ষেত্রটা কি হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর যেতে হবে। তাহলে অ্যান্সারটা যদি তড়িৎ চুম্বক ক্ষেত্র দিক সহ লিখতে চান তাহলে অ্যান্সারটা হবে এরকম 10⁻⁸ এত জে ক্যাপ টেসলা, যদি আপনি দিক সহ লিখতে চান। যদিও কোষে শুধু মান বলা আছে। কেন এটা বললাম, কারণ আই ক্রস জে করলেই কি পাওয়া যায়, কে পাওয়া যায়, তাই না? তাহলে জেড অক্ষ বরাবর যদি আমার তরঙ্গটা যেতে হয়, জেড অক্ষ বরাবর যদি তরঙ্গ যেতে হয়, আপনার এক্স অক্ষ বরাবর, ধর আপনার এক্স অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ওয়াই অক্ষ বরাবর যদি মানে এই যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ বরাবর যদি চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে না জেড অক্ষ বরাবর আপনার কি আসবে, আলোটা যেতে পারবে। তাহলে একটা যদি আই হয় অপরটা জে হইতে হবে, তাহলে আই আর জে ক্রস গুণ করে আপনার তরঙ্গ সঞ্চালনের দিক জেড অক্ষ বরাবর আসা পসিবল। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের গেল। এরপর আসি সেকেন্ড এক্সাম্পল। তো এটা কি আমাদের P1 ছিল, তাই না? এর আগে কি আমরা এরকম আর কোনো ম্যাথ করছিলাম? ম্যাথ তো করি নাই। সো এটা হচ্ছে P1, 1 নাম্বার ম্যাথ। অনেকে বলছে ভাইয়া বি তো জেড অক্ষ বরাবর হতে পারতো না, কারণ বলেই দিছে তরঙ্গটা জেড অক্ষ বরাবর। এটা একটু ক্লিয়ার করি, আপনাদের অনেকের মনে হচ্ছে কনফিউশন রয়ে গেছে, এটা একটু বলি। তড়িৎ ক্ষেত্র কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ। আমরা চুম্বক ক্ষেত্র জানি না, কিন্তু তরঙ্গ বলে দিছে আলো বা তরঙ্গ, সেটা কি বলে দিছে, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর বলে দিছে। এক্স অক্ষ একক ভেক্টর কি আই, এটা বরাবর একক ভেক্টর কি কে। এই দুইটা প্রশ্নে বলা, এটাও বলা এটাও বলা। তাহলে এই দুইটা যদি অলরেডি বলে দেয় পরস্পর কি, এই ই এর সাথে বি তো লম্বভাবে থাকতে পারে, জেড ওয়াই অক্ষ বরাবরও থাকতে পারে, জেড অক্ষ বরাবর থাকতে পারে, কিন্তু এই দুইটার ক্রস গুণ করে যেটা হবে সেই দিক বরাবর তরঙ্গ থাকবে। তো তরঙ্গ তো অলরেডি জেড অক্ষ বরাবর বলে দিতে, আর এটা মাস্ট বি কোন অক্ষ বরাবর হইতে হবে, ওয়াই অক্ষ বরাবর। তাই হচ্ছে আমি ওয়াই অক্ষের একক ভেক্টর জে ক্যাপ এখানে দিছি। ঠিক আছে, চুম্বকিতর একক টেস্ট এটা কি মুখস্থ? আপাতত মুখস্থ, কারণ আমরা চ্যাপ্টার 4 আর 5 পড়ি নেই। চ্যাপ্টার 4 যখন আপনারা পড়বেন সেকেন্ড পেপারে, তখন আপনি দেখবেন যে টেসলা জিনিসটা কি, টেসলার এককটা কি বুঝায়, টেসলা চুম্বকিতর মানটাই বা কি মিন করে, এটা তখন আপনারা ইজিলি বুঝে যাবেন। তাহলে P1 শেষ, এবার চলে আমরা P2 দেখব। তো P2 তে কি বলতেছে, পানির আপেক্ষিক ভেদন যোগ্যতা দেওয়া। সো আপেক্ষিক ভেদন যোগ্যতা তার অর্থ এটা কি দিছে, কে দেওয়া আছে, এটা দেওয়া আছে কে। এবং আপেক্ষিক চুম্বক প্রবেশতা দেওয়া, তার মানে এটা হচ্ছে মিউ আর। তাহলে পানিতে আলোর দ্রুতি কত সেটা বের করতে বলছে, শূন্য স্থানে দ্রুতিটা দেওয়া আছে 3×10⁸। তাহলে মনে আছে আমরা এরকম শিখছিলাম যে আলোর দ্রুতি সেটা হচ্ছে 1/√মিউ ইন্টু এপসাইলন। শূন্য মাধ্যম যদি না হয়, আমরা তো এই জিনিসটা জানি, তাই না? আমরা একটু আগেও ক্লাসে দেখছিলাম, তাও আরেকবার একটু দেখি। যে কোনো মাধ্যমের প্রবেশতা হচ্ছে আপেক্ষিক প্রবেশতা ইন্টু শূন্য মাধ্যমের প্রবেশতা, আর যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা হচ্ছে কে, মানে আপেক্ষিক ভেদনযোগ্যতা ইন্টু শূন্য স্থানের ভেদনযোগ্যতা। সো এই ব্যাপারগুলো যদি আমরা ইনপুট দিই তখন আমাদের এই রকম আসবে, মিউ আর ইন্টু মিউ নট, আর এখানে হচ্ছে কে ইন্টু এপসাইলন নট। তাহলে এখান থেকে আসে 1/√মিউ নট ইন্টু এপসাইলন নট ডিভাইডেড বাই মিউ আর ইন্টু কে। তো উপরের এই যে এই জিনিসটা, উপরের এই জিনিসটা যেটা, এটাই তো হচ্ছে আলোর বেগ, দ্যাট মিনস 3×10⁸, এটা আমরা জানি। সো এই মানটা আমরা অলরেডি বসাই দিব 3×10⁸। আর নিচে তাহলে কি থাকে, নিচে থাকে হচ্ছে মিউ আর। মিউ আর কত দেওয়া, 0.022 আর কে কত দেওয়া, কে দেওয়া হচ্ছে 80। সো এইটা বসাই দিলে এখান থেকে আমাদের একটা অ্যান্সার চলে আসবে। আমরা সেই অ্যান্সারটা নিয়ে কাজ করলেই কাজ হয়ে যাবে। ওকে, সো আমি একটু তাহলে দেখি কত আসে। কেউ কি করছেন? 2.26 10⁸ অলরেডি একজন বলছে, এত মিটার পার সেকেন্ড। তো আমি একটু দেখি বের করে, সেম আসলে তো ডান হয়ে গেল। তো আমার অ্যান্সার 3×10⁸ ডিভাইডেড বাই √0.022 ইন্টু 80।
ইয়েস 2.26 10 টু দি পাওয়ার 8 তাহলে ডান এইটুকু আমাদের হয়ে গেছে 2.26 বা 2.27 ওকে তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার এইটুকু ক্লিয়ার ওকে 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 তাহলে আমরা এইটার পর P2 এর পর এবার আমরা একটু দেখব অগ্রগামী তরঙ্গ বা চলমান তরঙ্গ এটা আমরা জানি অনেকে হচ্ছে যে এইটা ছবি তুলে যাচ্ছিলেন ছবি তুলে নিতে পারেন সমস্যা নাই ভাই 80 হবে ও আচ্ছা আমি এখানে লেখার সময় হয়তো লিখি নাই বাট ক্যালকুলেটরে বসানোর সময় ঠিকই 80 বসাইছি কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে ওকে ওকে মুরাদ বলছে 80 হবে সাজনিন বলছে মৌ বলছে 80 হবে গ্রেট আরেকবার একটু ম্যাথটা বোঝান তো এইটা আলোর বেগের সূত্র মিউ হচ্ছে প্রবেশ্যতা এফসালন হচ্ছে ভেদন যোগ্যতা যদি শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হয় তাহলে ওই মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা বের করার সূত্র হচ্ছে মিউ আর ইনটু মিউ নট মিউ আর কি আপেক্ষিক প্রবেশ্যতা মিউ নট কি শূন্য স্থানের চৌম্বক প্রবেশ্যতা তো শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হইলে তড়িৎ ভেদনযোগ্যতা হয় কে ইনটু এপসাইলন নট কে কি কে হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা এপসাইলন নট হচ্ছে শূন্য স্থানে তড়িৎ ভেদনযোগ্যতা তো এই মিউ আর এবং কে এগুলো আমাদের দেওয়া ছিল তাহলে আমরা এই 1 ডিভাইডেড বাই মিউ নট এবং এপসাইলন নট কে আলাদা লিখছি মিউ আর এবং কে কে আলাদা রাখছি এখন 1 ডিভাইডেড বাই এই যে এইটুকু অংশ এটাই হচ্ছে আমার শূন্য স্থানে আলোর বেগ 3 × 10⁸ সেটা বসাইলাম আর এই রুটের ভিতরে এই গুণফলটা মিউ আর এবং কে এর ভ্যালু দেওয়া আছে সেটা বসাইলাম এখান থেকে অ্যান্সারটা চলে আসছে ঠিক আছে আমাকে বলছে একজন মোটিভেশন দেন ওই যে ভাইয়া কিন্তু অলরেডি মোটিভেশন দিয়ে দিছি ক্লাসের মধ্যে গুলিস্তানের ব্যবসার যে এক্সাম্পলটা ছিল এটা কি আপনার মনে হয় না অনেক বড় একটা মোটিভেশন এই ধরনের মোটিভেশন পেলে কিন্তু আর মোটিভেশন লাগে না হ্যাঁ আমাকে বলছে হাকিম আব্দুল্লাহ আর্কাইভ পাই নাই তো আমরা যারা ফুল কোর্সে এনরোলড আছি তারা আর্কাইভটা পাবো যদি এমন হয়ে থাকে যে আপনারা ফুল কোর্সে এনরোলড না তাহলে একটু ভাইয়াকে কমেন্ট কইরেন তাহলে মানে ফুল কোর্সে এনরোলড হয়েও যদি না পান তাহলে তো এটা সিরিয়াস ইস্যু এটা আলাদাভাবে ডিল করতে হবে আর যদি দেখি যায় যে ফুল কোর্সে আপনারা অনেকে এনরোল না তাহলে ভাই আলাদা করে আপনাদেরকে পড়াই দিব কোনো সমস্যা নেই টেনশন নেওয়ার কিছু নেই ঠিক আছে ওকে জীবনের সবচেয়ে বড় মোটিভেট পেলাম আজকে যে এখানেও বানান ভুল সেন্টেন্স ভুল মোটিভেট পেলাম না মোটিভেশন পেলাম ঠিক আছে আমি আর নাম বলে লজ্জা না দিই অগ্রগামী তরঙ্গ অবশ্য গুলিস্তানে ব্যবসা করার জন্য মোটিভেশন এগুলো একই ঠিক আছে এই একটা বললেই হয় সবাই বুঝে নিবে অগ্রগামী তরঙ্গ বা চলমান তরঙ্গ যখন কোনো মাধ্যমের ভেতর পর্যবিত আন্দোলন একস্তর থাকে তোর কি হলো আমিও রিডিং পড়া শুরু করে দিলাম অগ্রগামী তরঙ্গ কি যেই তরঙ্গটা সময়ের সাথে চারদিকে ছড়ায় পড়ে সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ আর যেই তরঙ্গটা আপনি এরকম দেখবেন যে তরঙ্গ শীর্ষটা একই জায়গায় লাফালাফি করতেছে ওই তরঙ্গটা সামনেও যাচ্ছে না পিছেও আসতেছে না এটা হচ্ছে স্থির তরঙ্গ আমরা তরঙ্গ চ্যাপ্টারে হচ্ছে আমরা এই অগ্রগামী তরঙ্গ জিনিসটা কি সেটা দেখছিলাম এবং স্থির তরঙ্গ জিনিসটা কি সেটাও কিন্তু আমরা দেখছিলাম তো এবার আমি আপনাদেরকে একটা কাজ করব সেটা কি সেটা হচ্ছে 35 শেষ করে দিব এখন শেষ করে বেশিক্ষণ লাগবে না এবার আমরা একটু অ্যানিমেশনে যাব অ্যানিমেশনে যাই দেখবো ওই যে একটু আগে আমরা দেখতেছিলাম যে ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি এবার আমরা দেখার চেষ্টা করব যে এইখানে আমাদের এই জায়গাতে আসলে হাইকেন্সের যে নীতিটা আমরা বললাম সেটা অ্যানিমেশন থেকে দেখতে কিরকম লাগে সেটা আমরা এখন দেখব তো আমি তাহলে অ্যানিমেশনটা শুরু করে দিই এই যে সূর্য থেকে যখন আসতেছিল তখন এটা অলমোস্ট গোলক আকৃতিরই আসতেছিল কিন্তু অনেক দূর পার হওয়ার পর এই গোলকের বক্রতা কমতে কমতে পৃথিবীতে যখন আসে তরঙ্গমুখটা অলমোস্ট সমতল তরঙ্গমুখ বলে মনে হয় তো ওই যে 3 রকম উৎস বিন্দু উৎস দণ্ড উৎস আর এখানে বিন্দু উৎস বাট অনেক দূরে যে পৌঁছাচ্ছে তখন ওইখান থেকে অলমোস্ট সমতল তরঙ্গ মুখ মনে হয় সেটা ব্যাপারটা বলতেছিল আচ্ছা এবার আমরা আরেকটু সামনে আগাচ্ছি দেখি কি বলে আমাদেরকে সো বলতেছে এটা হচ্ছে টাইম টি কস টু জিরোতে আর মানে টাইম টি কস টু জিরোতে পুরো জিনিসটা এই জায়গায় ছিল ক্যাপিটাল টি বা পর্যায়কাল পরে হচ্ছে এই জায়গায় আসছে তাহলে এই মাঝখানের এই দূরত্বটাই কি ছিল
তরঙ্গ মুখ, কারণ পর্যায়কালে যেইটুকু দূরত্ব, সরি তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কালে যেইটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। তো ও তরঙ্গ মুখের উপর অবস্থিত পয়েন্ট গুলাকে মার্ক করতেছে। এখন দেখেন এগুলাকে বলতেছে কি সেকেন্ডারি ওয়েভলেট, অর্থাৎ এই যে এইখানে যে বিন্দুগুলো আছে, আমি একটু এই জায়গাটা আরেকবার বলি। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করেন। ধরলাম কোন একটা মোমেন্টে মানে টি ইকুয়ালস টু জিরোতে তরঙ্গমুখটা এই জায়গায় ছিল, ক্যাপিটাল টি সময় পর মানে পর্যায়কাল পর, পর্যায়কালের পর তরঙ্গমুখটা এখান থেকে সরে এখানে আসছে, মানে এই জায়গাটা সরে এখানে আসছে, এই জায়গাটা সরে এই জায়গায় আসছে। তাহলে এই জায়গা এবং এই জায়গার মাঝখানে যে দূরত্ব, তার মানে কি তরঙ্গ ক্যাপিটাল টি বা পর্যায়কালে এইটুকু দূরত্ব পাড়ি দিছে। তাহলে এইটুকু দূরত্বই কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, বা এইটুকু দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু দূরত্ব তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এবার খেয়াল করেন, আমি যদি আরেকটু সামনে যাই, এইটা ছিল হচ্ছে আমাদের মেইন সোর্স বা প্রাইমারি সোর্স। এইটা একটা তরঙ্গ মুখ, গোলকীয় তরঙ্গ মুখ, এটার উপর অবস্থিত এই বিন্দুগুলা হচ্ছে গৌণ উৎস বা সেকেন্ডারি সোর্স। এখন আমরা দেখব এই সেকেন্ডারি সোর্স গুলো আবার আলাদা আলাদা তরঙ্গ মুখ তৈরি করবে। দেখেন এই সেকেন্ডারি যে সোর্স গুলা, তারা আবার তরঙ্গমুখ তৈরি করছে, ওগুলাকে কানেক্ট করে এইটা আরেকটা তরঙ্গমুখ পাওয়া যায়, সেটা হচ্ছে সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট, মানে বর্তমানে তরঙ্গমুখটার অবস্থান কোথায়। দেখেন এইগুলো এখন আবার এরকম গোলকের মতো তৈরি করতেছে, তার মানে কি ওরা একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতেছে। ওরা আবার এরকম চারদিকে ছড়াই দিচ্ছে, মানে ওরা এক একটা সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করতেছে, বা সেকেন্ডারি ওয়েভলেটস বলতেছি আমরা এটাকে। মোটামুটি শেষের দিকে চলে আসছি আমরা, আরেকটু দেখি। আর তেমন কিছু নাই সম্ভবত, এই তো মোটামুটি শেষ। তো আমরা আমাদের অংশে আবার তাহলে ব্যাক যাই। তাহলে পুরো জিনিসটা হচ্ছে আমরা যদি করে চিন্তা করি, তাহলে হচ্ছে যে হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্বটা বা হাইগেন্সের যে নীতি, ওখানে প্রাইমারি সোর্স গুলা কিরকম, সেকেন্ডারি সোর্স গুলা কিরকম, ওরা যে চারপাশে ছড়াই দিচ্ছে, এটা দিয়ে কি ব্যাখ্যা করা যায়, কোন জায়গায় আলো পৌঁছানোর কথা না পৌঁছানোর কথা, এই ব্যাপারগুলো বলা হয়েছে। সো আমি অগ্রামী তরঙ্গের পর, অগ্রামী তরঙ্গ আপনারা জানেন, অগ্রামী তরঙ্গের সমীকরণ সেটাও আপনারা জানেন, এটা নিয়ে আসলে স্পেসিফিক্যালি বলার কিছু নাই। y is equals to a sin 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স, এটা নিয়ে আপনাদের বলার কিছু নাই, আপনারা অলরেডি গত ক্লাসে জিনিসটা দেখে আসছি। এখানে কিছু জিনিস বলা আছে, তবে একটা জিনিস একটু বলে নিই, বইতেই কথাটা বলা হয় যখন তরঙ্গ বাম থেকে ডানে যায় তখন ভিটি মাইনাস এক্স ইউজ হয়, আর যখন ডান থেকে বামে বামে আসে তখন হচ্ছে ভিটি প্লাস এক্স হয়। কিন্তু আপনারা অলরেডি জানেন, তরঙ্গ চ্যাপ্টারে ভাইয়া এক্সপ্লেইন করছিলাম, ডানে গেলে মাইনাস এক্স, বামে গেলে প্লাস এক্স, ব্যাপারটা আসলে এরকম না। এটার পিছনে ব্যাখ্যাটা কি, রহস্যটা কি, এটা কিন্তু তরঙ্গ চ্যাপ্টারের ক্লাসে খুব ডিটেলসে, স্থির তরঙ্গের ক্ষেত্রে যখন আমরা ব্যাখ্যা করছিলাম যে ওই দিক থেকে একটা, এই দিক থেকে একটা y1 যাচ্ছে, ওই দিক থেকে একটা y2 আসতেছে, নর্মাল অবস্থায় y2 টা কেন প্লাস হয়, প্রতিফলিত হইলে কেন একটা এক্সট্রা পাই যুক্ত হয়, তখন কিন্তু ডিটেলস ব্যাখ্যা দিছিলাম, ওইখান থেকে ব্যাখ্যাটা দেখে নিতে পারেন। সো আমরা উপরিপাতনে আজকে যাব না, আজকে এইটুকু পর্যন্তই। আপনাদের গত ক্লাসে কিছু ম্যাথ ছিল, ওই ম্যাথ গুলোর মধ্যে এক দুইটা হোমওয়ার্ক ভাইয়া একটু বলে দিই। যেমন এখানে মনে হয় এই ম্যাথটা দেখলাম, অনেকে বলছিল যে ভাইয়া এই ম্যাথটা পারি নাই, সো এটা একটু ভাইয়া সলভ করে দিই, এটাকে আমি P3 দিব এবং এটা করেই ভাইয়া শেষ করে দিব। দেখেন বলছে কি পানি এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে,
তাহলে কাচের মধ্যে আলোর বেগ কত? তাহলে এই বেগের একটা ইস্যু আছে, মাথায় রাখবেন মিউ এ বাই মিউ বি ইজ ইকুয়ালস টু সি এ সি বি, মানে প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগ একটা হচ্ছে আরেকটার ব্যস্তানুপাতিক। তো আপনি যদি এইভাবে দেন যে আপনাকে চাইছে কি পানিতে আলোর বেগ, তাহলে সি ওয়াটার বাই সি আরেকটা কি দেওয়া কাঁচ মানে গ্লাস, তাহলে কি আসবে উপরে আসবে মিউ গ্লাস, নিচে আসবে কি মিউ ওয়াটার। তাহলে পানিতে আলোর বেগ কত জানি না, বাট কাঁচে সরি আমার তো লাগবে হচ্ছে কাঁচে, তাই না? তাহলে হচ্ছে পানিতে আলোর বেগটা জানি, তাহলে আমার গ্লাসেরটা লাগবে, গ্লাসেরটা ডিভাইডেড বাই ওয়াটারেরটা ইজ ইকুয়ালস টু মিউ ওয়াটার ডিভাইডেড বাই মিউ গ্লাস। তাহলে আমি গ্লাসে বা কাচের মধ্যে বেগ কত জানি না, পানিতে বেগটা জানি 2.28 10⁻8 ইজ ইকুয়ালস টু মিউ ওয়াটার দেওয়া আছে কত 1.33, এটা দেওয়া আছে 1.5। তাহলে এইখান থেকে সিজি এই জিনিসটা আমরা পেয়ে যাব 2.28 10⁻8 ইন্টু 1.33 ডিভাইডেড বাই 1.5। তো এইটা আমার চলে আসছে 2.021 10⁻8 মিটার পার সেকেন্ড। দেখেন আপনাদেরও সেম অ্যান্সার আসে কিনা, আসলে ভাইয়াকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া সেম অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় রাখতে হয় যে আলোর বেগের সাথে মিউ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আলোর বেগের সাথে মিউ এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, সো আমার এখানে গ্লাস মানে হচ্ছে কাচের, আর এখানে হচ্ছে ওয়াটারে আলোর বেগ, আর এখানে হচ্ছে কাচের কাচের প্রতিসরণ দেখেন বেগটা উপরে, কাচের এটা নিচে। সো কাচের বেগ উপরে প্রতিসরণটা নিচে, কারণ কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা যখন আমরা করব, করার পর হচ্ছে আমার এই রকম চলে আসবে, সেম আসছে। তাহলে এইটা কার কার মিলছে একটু ভাইয়াকে কমেন্ট করেন। উপরে 1.33 নিচে হচ্ছে 1.5, সেম আসছে। ওকে ওকে ডান। তাহলে আমরা এইখান থেকে হচ্ছে পুরো প্রবলেমটা সলভ করে ফেললাম, 2.28 টু 1.33 ডিভাইড বাই 1.5। ওকে ডান, তাহলে এইটা মিলে গেছে। এরকম আরো কিছু হোমওয়ার্ক থাকবে, এটা আপনারা ট্রাই করবেন। সো আজকের ক্লাস বেসিক্যালি আমরা এখানেই শেষ করব। আমি আপনাদের অনেকের থেকে ফিডব্যাক পাইছি যে অনেকেই আসলে পুরো কোর্সে এনরোল না, কোনো সমস্যা নেই, আমরা প্রতিফলন প্রতিসরণ এটা নেক্সট ক্লাসে করব, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ব্যতিচার জিনিসটা কি ভালো করে বুঝবো। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস মতো আমরা কি কি শিখলাম, আমরা তাড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব শিখলাম, আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র মিলে কিভাবে তাড়িৎ চুম্বক তরঙ্গ আগায়, ওইখানে তাড়িৎ চুম্বক তরঙ্গের বেগের ইকুয়েশন কি থাকে, ই আর বি এর মাঝে রিলেশন কি, এগুলো জানছি। 4টা তত্ত্ব জানছি, 6টা আলোকীয় ঘটনা জানছি। আজকের দিনে আমরা হাইগেন্সের নীতি, হাইগেন্সের প্রিন্সিপাল সেটা ইউজ করা দেখছি, বিভিন্ন ধরনের তরঙ্গ মুখগুলা কিভাবে তৈরি হয়, কিভাবে ছড়ায় পড়ে সেগুলো দেখছি, গৌণ উৎস কি সেগুলো দেখছি। তো আমরা মেইন জিনিস শেখার জন্য যা যা প্রিলিমিনারি জিনিস শেখা লাগে তাই 2 ক্লাসে কভার করে নিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমরা 3টা মেইন ঘটনা ব্যতিচার অবর্তন সবর্তন এগুলা একটার পর একটা শেষ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।